আচ্ছা, প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে পরমাণু মডেল এবং হচ্ছে নবম চ্যাপ্টারটা। তোমাদের নবম চ্যাপ্টারটা কিন্তু মেইনলি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পরমাণু মডেল আর একটা হচ্ছে তোমার নিউক্লিয়ার। তো পরমাণু মডেলটাতে খুব একটা আমার পড়ানোর মতো কিছু নাই, কারণ এগুলো সব মুখস্থ সূত্র। আমি আবারও বলি, পরমাণু মডেল সব হচ্ছে কেমিস্ট্রির মতো মুখস্থ সূত্র। তারপর তোমাদের যেগুলো টাইপ টাইপ করানো উচিত সেগুলো আমি হচ্ছে তোমাদের করাই দিব। আচ্ছা, চলো আমরা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে পরমাণু মডেলে বড় বড় সূত্র আছে, যে এর সূত্র এত বড়, ভি এর সূত্র এত বড়, আর এর সূত্র এত বড়। বাট আমরা কিন্তু অবজেক্টিভ বলো, রিটেন বলো, এগুলোর জন্য কিন্তু আমরা এত বড় সূত্র অ্যাপ্লাই করি না। আমরা কি করি, শর্টকাটটা অ্যাপ্লাই করি। কিরকম টাইপের শর্টকাট? এই শর্টকাটগুলো আবার অ্যাপ্লিকেবল, কারণ এগুলো বইয়ের মধ্যেই আছে। যেমন তোমাদের যদি প্রথমে ছোট্ট করে যদি একটা কথা বলি, এর যে সূত্রটা আছে তোমরা সর্বপ্রথমে পাবা। এর সূত্রটা আসলে কিরকম? এর সূত্রটা হচ্ছে -m(e⁴ ডিভাইডেড বাই 8h² এপসাইলন নট স্কোয়ার। এখানে হচ্ছে একটা n স্কোয়ার ছিল। আচ্ছা, এখন এর সাথে নিচে একটা n স্কোয়ার ছিল আর কি। তো নিচে এই পুরো সূত্রটা আসলে আমরা কি করি, আমরা পুরোটা অ্যাপ্লাই করি না। আমরা কি করি, শুধুমাত্র এর সাথে n এর আমরা যে রিলেশনটা আছে আমরা শুধুমাত্র সেইটা অ্যাপ্লাই করি। এর সাথে n এর যে রিলেশন, ঠিক আছে, এর সাথে n এর যে রিলেশন আমরা শুধুমাত্র সেইটা অ্যাপ্লাই করি। হ্যাঁ, কারণ এত বড় সূত্র আমাদের পক্ষে মনে রাখা সম্ভব নয়, ইভেন ক্যালকুলেটর ছাড়া ওটা সম্ভব। ক্যালকুলেটর দিয়েও পোলাপাইন ঝামেলা পড়ে যায়। আমি যেমন ঢাকা ইউনিভার্সিটিতে আসা একটা প্রবলেম তোমাদের সলভ করে দিই। ডিইউ 19-20 আসছে, ডিইউ 19-20 আসা একটা প্রবলেম এখন আমি তোমাদের সলভ করে দিচ্ছি। হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষপথে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি -13.6 ইলেকট্রিক ভোল্ট হলে এর দ্বিতীয় কক্ষের শক্তি কত? এর দ্বিতীয় কক্ষের শক্তি কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো অপশনগুলো যদি আমরা একটু দেখি, -6.8 ইলেকট্রিক ভোল্ট অপশন বি, -3.4 ইলেকট্রিক ভোল্ট অপশন সি, -27.2 ইলেকট্রিক ভোল্ট এবং অপশন ডি -4.7 ইলেকট্রিক ভোল্ট। তো আমরা যদি এটা আরেকবার দেখি, কি বলছে, হাইড্রোজেন পরমাণু প্রথম বোর কক্ষপথে শক্তিটা দিয়ে দিচ্ছে। তার মানে এটা হচ্ছে আমাদের কিসের মান? এটা হচ্ছে আমাদের E1 এর মান। তাহলে আমাদের E1 এর মান কত? -13.6 ইলেকট্রিক ভোল্ট হলে এর দ্বিতীয়টা চাইছে, অর্থাৎ n=2 হলে, n=2 হলে আমাদের কক্ষের শক্তি চাইছে, অর্থাৎ কি চাইছে? E2 চাইছে। এখন তোমাদের কি বলছি যে ফার্স্টে E এর সাথে রিলেশনটা হচ্ছে n স্কয়ারের কি হবে, ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা এটা কিভাবে বলতে পারি, E ব্যস্তানুপাতিক টু 1/n স্কয়ার, বা আমরা এইভাবে বলতে পারি যে E2 ভাগ E1, যেহেতু আমরা তৃতীয় কক্ষপথের জন্য নির্ণয় করব, এটা কিন্তু উল্টাটা হবে আর কি। অর্থাৎ তুমি এটাকে চাইলে ডাইরেক্ট লেখা ফেলতে পারো যে En = E1 ডিভাইডেড বাই n স্কয়ার। এটা হচ্ছে শর্টকাট সূত্র। এখন তোমাদের একটা প্রশ্ন, ভাই এটা কি আমরা রিটেনে অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই, মার্ক পাবা। এখন আমাদের দ্বিতীয় কক্ষপথে বের করতে বলছে, এজন্য E2 হবে, আর E1 হচ্ছে প্রথম কক্ষপথের, আর n এর মান হচ্ছে আমাদের কত? আমাদের n এর মান হচ্ছে 2, তাহলে কি হবে 2 স্কয়ার। তাহলে এখানে আমরা বলতে পারি -13.6 ডিভাইডেড বাই 4। এখন তোমাদের একটা প্রশ্ন, 13.6 কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? খুব সিম্পল, তুমি নামটা গুলো 3 4 12, তো সো এখানে 3 পয়েন্ট কিছু একটা হবে, এগুলো বুঝাই দিতেছি, এগুলো কোনোটাই आंसर হবে না। আমাদের आंसरটা হবে -3.4। ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা করে ফেলছি, আন্দাজ করে কিন্তু আসলে आंसरগুলো দেওয়া যায়। আচ্ছা, তো তোমরা সবসময় এনার্জি ম্যাথগুলো আসলে এইভাবে করবা যে E1 ডিভাইডেড বাই হচ্ছে n স্কয়ার, তোমরা n স্কয়ার করে দিবা, কাহিনী শেষ। ঠিক আছে, তোমরা n স্কয়ার দিয়ে কি করবা, জাস্ট ভাগ করে দিবা, তাহলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মানে এনার্জি রিলেটেড যত অঙ্ক আছে সব এইভাবে করবা। 13.6 এটা মুখস্থ রাখবে, এটা প্রশ্ন দিয়ে দিবে এমন কোনো কথা নেই, এটা নাও দেওয়া থাকতে পারতো। -13.6 এটা প্রশ্ন নাও দেওয়া থাকতে পারতো, তোমরা কি করবা, এটা মুখস্থ রাখবা, এই মানটা মুখস্থ রাখবা যে যততম বলবো, যততমই বলুক না কেন, উপরে সবসময় -13.6 আর নিচে কি হবে, যততম বলবে সেটার স্কয়ার হবে এই। আচ্ছা, সো আমি ই নিয়ে অঙ্ক আর করাবো না, আমি হচ্ছে এখন অন্য একটা অঙ্কে চলে যাই। E=hf এর অঙ্ক কিন্তু আমরা ইয়াতে করছি, আমরা কোন দেখছি অষ্টম অধ্যায় করছি, আমি এখানে আর করাবো না। E=hf বা E=hc/λ এগুলোর ম্যাথ কিন্তু আমরা করে আসছি, ঠিক আছে, সো এখানে আর দেখাচ্ছি না। আমি আবারও বলি, E=hf বা E=hc/λ এই ম্যাথগুলো আমরা
আগে করে আসছি, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছি না। আমরা ব্যাসার্ধ রিলেটেড অঙ্কগুলোতে যদি আমরা যাই, ব্যাসার্ধ রিলেটেড, তো চলো আমরা একটুখানি দেখি ব্যাসার্ধ রিলেটেড অঙ্কগুলো কিভাবে করব। এটা কি ছিল? এটা ছিল শক্তি রিলেটেড, এটা ছিল শক্তি রিলেটেড। আর ব্যাসার্ধ রিলেটেড অঙ্কগুলোতে আসলে হচ্ছে সম্পর্কটা, তোমার পুরো সূত্র জানার কোনো দরকার নাই, তোমার হচ্ছে যে এন এর সাথে যে সম্পর্ক সেটা জানলেই কিন্তু হবে। এন এর সাথে সম্পর্ক, তোমাদের ব্যাসার্ধ রিলেটেড সম্পর্কটা আসলে কিরকম, এন এর সাথে কি বর্গের অনুপাতে হয়। অর্থাৎ আমরা জানি n = 1 হলে, n = 1 হলে তখন সেটা কি হবে, r1 এর মান ধরে নিলাম r, তাহলে n = 2 হলে, n = 2 হলে তখন r2 এর মান কত হবে, খেয়াল করে দেখো আমাদের প্রথম যে ব্যাসার্ধটা সেইটার সাথে গুণ হবে কতখানি, এই যে r এর সাথে গুণ হবে কতখানি, খেয়াল করো n² অনুপাতে, n² অনুপাতে মানে কি, এই যে 2² তাহলে এটা কত হবে, 4r হবে। অর্থাৎ আমরা যে চিত্রগুলো আঁকি আসলে চিত্রগুলো ভুল আঁকি, আমরা যে এই যে এভাবে আঁকি না, এটা দেখলে কি মনে হয় এটার সাথে এটা জাস্ট সেম ব্যাসার্ধ বাড়তেছে, আসলে ব্যাপারটা তা না। ব্যাপারটা হবে কি, প্রথমটা যদি r হয় দ্বিতীয়টা হবে 4r, অর্থাৎ অনেক ডিসটেন্স হবে, এই যে এরকম হলে দ্বিতীয়টা হবে এরকম। এবং যদি আমরা তৃতীয়টা চলে যাই, n = যদি 3 হয়, n = 3 হলে আমাদের r3 ভ্যালুটা কত হয়, r × 3², অর্থাৎ এটা কিন্তু 9r হয়ে যায়। দেখছো এটা কিন্তু স্কয়ার হয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু এরকম বড় হয়ে যাবে। আর পরেরটা আমি আঁকতেই পারবো না। n = যদি 4 হয়, 4 হলে r4 এর মান কত হবে, r4 এর মান হবে r × 4², অর্থাৎ 16r, অর্থাৎ এটা 16 গুণ হয়ে যাবে, এত বিশাল হয়ে যাবে। খেয়াল করতে এই স্পেসগুলো কিন্তু সেম না, এই স্পেসগুলো কিন্তু আসলে সেম না, এগুলো এক একটা বর্গের অনুপাতে কিন্তু আসলে এইটা বড় হচ্ছে, ঠিক আছে। তো এখন তোমাদের একটা প্রশ্ন, ভাইয়া আপনি তো আগেরটা তো E1 এর মান বলে দিয়েছিলেন -13.6, এখানে r, এই r এর ভ্যালুটা কত, এই মানটা তোমরা মুখস্থ রাখবা। এখানে যে r এর ভ্যালুটা আছে এটাকে আসলে বোর পরমাণু ব্যাসার্ধ বলা হয়, যে প্রথম কক্ষপথে যে ব্যাসার্ধটা সেটা বোর পরমাণু ব্যাসার্ধ। এই মানটা তুমি যদি তোমরা মুখস্থ রাখো 0.53 × 10⁻10 মিটার, এই মানটা তোমরা মুখস্থ রাখবা, ঠিক আছে। মানে প্রথম কক্ষপথে ব্যাসার্ধ তোমার জানা থাকা লাগবে, প্রথম কক্ষপথে ব্যাসার্ধ জানা থাকা লাগবে না, এটা অবশ্যই আমাদের জানা থাকা লাগবে। বা এটাকে 0.53 × 10⁻10 এইভাবে মনে রাখবা, অথবা 0.53 অ্যাংস্ট্রম দিয়েও তোমরা মনে রাখতে পারো, অ্যাংস্ট্রম দিয়েও তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাদের এর মাধ্যমে হচ্ছে তোমাদের যে পরমাণু মডেলের যে যেটা, এটার মধ্যে থেকে আর কি বাকি আছে, ভেলোসিটির একটা অঙ্ক ছিল, ভেলোসিটি ভি, মানে টোটাল 3টা আসে, একটা শক্তি, একটা ব্যাসার্ধ আর একটা হলো ভেলোসিটি, এই হলো আর কি, মানে তোমাদের বই আছে আর কি। এখন অ্যাডমিশনে যদি আমরা দেখি, অ্যাডমিশনে এই দুই টাইপেরই আসছে, ভেলোসিটি রিলেটেড কোনো ধরনের প্রবলেমস আসে নাই, এই যে ভেলোসিটি রিলেটেড কোনো অঙ্ক নাই, ভেলোসিটি রিলেটেড কোনো অঙ্কই তোমাদের নাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা পরমাণু মডেলে আর কিছু নাই, কিছু বাকি নাই। পরমাণু মডেল এই ছোট্ট একটা টপিক ছিল, অ্যাডমিশনে আসে নাই, তোমরা বুঝতে পারতেছো খুবই কম আসছে। তো আমরা হচ্ছে এখন আমাদের পরবর্তী টপিকে চলে যেতে পারি, যে দ্য মোস্ট অ্যান্ড দ্য বিগেস্ট পার্ট অফ দিস চ্যাপ্টার, যে আমাদের তেজস্ক্রিয়তা বা নিউক্লিয়াস সংক্রান্ত। আমাদের তাহলে টাইপটার নাম কি, আমাদের টাইপটার নাম হবে 2.1 তেজস্ক্রিয়তা। এখন তোমাদেরকে আগে তেজস্ক্রিয়তা সম্পর্কে একটুখানি ছোট্ট করে বলি। তোমরা কিন্তু এই যে ছোটকালে কিন্তু কিছু আমরা খেলছি, কি খেলছি, তোমরা খেলছো কিনা আমি জানি না, আমাদের ছোটকাল বা তোমাদের জেনারেশন আমার জেনারেশন তো একটা গ্যাপ আছে। তো আমরা যখন ছোট ছিলাম তখন যে কিছু সবুজ কিছু কি বলবো তোমাকে, যে এরকম গোল থাকে, এরকম হচ্ছে চারকোনা থাকে, এগুলো সব সবুজ থাকে একেবারে, এগুলো হচ্ছে জ্বলতে থাকে। হ্যাঁ, মানে কিরকম টাইপের জ্বলতে থাকে, তোমার কারেন্ট যখন চলে যায় তখন এগুলো জ্বলতে থাকে আর কি, মানে বাতির মতো, আসলে এগুলো বাতি না। তো তোমরা বলতে পারো ভাইয়া মানে এটার মধ্যে কোনো ব্যাটারি নাই, এটা কি ভিতর থেকে আলো জ্বলে কিভাবে, যেহেতু এটা জোনাকি পোকা না, এটার ভিতরে কোনো ব্যাটারি নাই, এখানে কারেন্ট ফ্লোয়ের কোনো ওয়ে নাই, এখান থেকে আলো আসতেছে কিভাবে। তো আসলে এখান থেকে আলো আসা আসলে ব্যাপারটা তা না, এখান থেকে আলফা বিটা কণা হচ্ছে নির্গত হচ্ছে। তো এই যে যেমন এই বই থেকে কি আলফা বিটা কণা নির্গত হচ্ছে না। এটার কারণ কি, এখানে যে পরমাণুগুলো রয়েছে, এই পরমাণুগুলা পারমাণবিক সংখ্যা 82 বা তার কমের মধ্যে আছে, বেশিতে নাই। কারণ হচ্ছে এই রেডিওঅ্যাক্টিভ যে পদার্থগুলা, এগুলা শুরু হয়েছে 82 পর থেকে, এবং এর আগে আরো কিছু আছে, বাট ওগুলো হচ্ছে বানানো আর কি। যেমন কার্বন তো 12 আমরা জানি নর্মাল, কার্বন 12 কি নর্মাল না, কিন্তু কার্বন 14 কিন্তু একটা তেজস্ক্রিয় পদার্থ।
মানে কার্বন যেটা নর্মাল সেটা কখনো তেজস্ক্রিয় হতে পারে না। কার্বন নর্মাল কোনটা? কার্বন যেটা পারমাণবিক ভর হচ্ছে 12, কিন্তু যেটা পারমাণবিক ভর 14 সেটা কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। সো এরকম হচ্ছে অনেকগুলো তেজস্ক্রিয় পদার্থ আছে, হ্যাঁ, বা হচ্ছে আর্টিফিশিয়ালি বানানো হচ্ছে, যে সেগুলোগুলা কি হচ্ছে আলফা বিটা এবং গামার রে নির্গত হয়। তো এই রেগুলো নির্গত হলে হয় কি কিছু কালারফুল সিচুয়েশন প্রডিউস হতে পারে। তো এই যে এনার্জি লস হচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি এনার্জি লস। আমি যদি কোনো ধরনের ভূমিকম্প না হয় আমার এই বইটা কখনো নষ্ট হবে না। আমি আবারও বলি, যদি কোনো ধরনের পোকামাকড় যদি আমার যদি বইটা যদি কামড়াকামড়ি না করে বা কোনো ধরনের যদি প্রবলেম না হয়, এই বইটার কোনো ধরনের প্রবলেম হবে না। আচ্ছা হ্যাঁ, এই যে অনেকে বলছে দেয়ালে লাগাই রেডিয়াম, হ্যাঁ এই তো তোমরা দেখছো তো আছে। তো আমি আবারও বলি, আমাদের রিয়েল লাইফে আমরা যে বস্তুগুলো ইউজ করে থাকি এগুলো কিন্তু আসলে নষ্ট হয় কিসের কারণে? পরিবেশের কারণে, হ্যাঁ। বাট যদি সবকিছু যদি কনজার্ভ থাকতো বা প্রিজার্ভ থাকতো তখন হয়তো কি এই জিনিসগুলো নষ্ট হইতো না। কিন্তু এই যে তেজস্ক্রিয় মৌলগুলো এগুলো অটোমেটিক নষ্ট হয়। এখন নষ্ট বলতে আমি কি বলেছি? এটার দ্বারা বোঝাচ্ছি যে এনার্জি রেডিয়েট করে, হ্যাঁ। তুমি কিচ্ছু করো নাই, তুমি রেডিয়ামের উপর কোনো বল প্রয়োগ করো নাই, কিচ্ছু করো নাই, এটা অটোমেটিকলি কি হতে থাকবো? এনার্জি রেডিয়েট করতে থাকবো। তো এনার্জি রেডিয়েট হওয়া মানে কি 100 মিটার নষ্ট হয়ে যাবে না, 100 মিটার শেষ হয়ে যাবে না? অবশ্যই শেষ হয়ে যাবে। আমাদের অঙ্কগুলো এইটাই, আমাদের তেজস্ক্রিয় অঙ্কগুলো হচ্ছে এরকম যে ইনিশিয়ালি একটা মান থাকবে, কিছু পরিমাণ পরমাণু থাকবে। সাপোজ 1 কোটিটা পরমাণু আছে, আমার কাছে 1 কোটিটা রেডিয়াম পরমাণু আছে। হবে কি এটা একটা নির্দিষ্ট সময় পর এটা পুরো অর্ধেক হয়ে যাবে। ধরা যাক 50 বছর পর আমার কাছে যতগুলো 1 কোটিটা পরমাণু ছিল না এটা 50 লক্ষটা হয়ে গেল। তাহলে কি হবে? 10 বছর পর যদি হয়ে যায় তাহলে ওর অর্ধায়ু, হ্যাঁ, এভাবে হিসাব করে যে ওর হচ্ছে আয়ুটা অর্ধেক হয়ে যেতেছে। আচ্ছা, তো এরপরে অর্ধেক হয়ে গেল, অর্ধেক থেকে সে কি হতে পারে? এবার জিরো তো হয়ে যেতে পারে, কারণ একটা সময় পর সেটা হইতেছে কি হয়ে যায়? সকল শক্তি সে রেডিয়েট করে ফেলে। তো যখন তার সব এনার্জি শেষ হয়ে যাবে তখন তো তার কোনো এক্সিস্টেন্স থাকবে না। সো আমরা এখানে আসলে মেইনলি কি শিখবো? আমরা এখানে শিখবো এন নট, তারপরে তোমার অর্ধায়ু শিখবো, তারপর গড় আয়ু শিখবো, তারপর হচ্ছে গিয়ে তোমার ল্যামডা যে একটা কনস্ট্যান্ট আছে, আমরা ওই কনস্ট্যান্ট সম্পর্কে শিখবো এবং কিছু ধরনের ম্যাথমেটিক্যাল আমরা প্রবলেম সলভ করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রবলেম শুরু করি। তো আমি যদি তোমাদেরকে আগে বেসিকটা শিখাই, একেবারে বেসিকটা, যে এখানটাতে যে ক্ষয় ধ্রুবকের সূত্র, আমরা এখন কি শিখবো? আগে অঙ্ক না করে আগে সূত্র শিখি। ক্ষয় ধ্রুবকের সূত্র। আচ্ছা, যে আসলে যদি আমি বাংলায় তোমাদেরকে বলি, আসলে এখানে বাংলা লেখা নাইও যদিও, এখানে সূত্রটা আসলে কি? dn dt proportional to minus of মাইনাস dn dt is proportional to n। আচ্ছা, এটা মিনিংকে চলো আমরা একটু দেখি। এটা মিনিং হচ্ছে যে তোমার যে পরিমাণ পরমাণু অবশিষ্ট আছে, সবসময় মনে রাখবা যে n, এই nটা মানে কি? অবশিষ্ট পরমাণুর সংখ্যা, অবশিষ্ট পরমাণুর সংখ্যা, ঠিক আছে। এখানে বড় হাতের n মানে কি? এখানে বড় হাতের মান n মানে হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা। তো এখানে যতগুলা পরমাণু অবশিষ্ট আছে সেটা কিসের সমানুপাতিক? যে রেটে সে হচ্ছে কি হইতেছে? ডিকে হচ্ছে, এটাকে বলে ডিকে। তো তোমরা বলতে পারো ভাইয়া ডিকে মানে কি? এই যে সামনে একটা মাইনাস আছে, অর্থাৎ এটা ক্ষয় হচ্ছে। তার মানে এখন তোমরা বলতে পারো যে ভাইয়া যে পরিমাণ আছে সেই রেটে সে ক্ষয় হবে। হোয়াট ডাজ ইট মিন? এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স বোঝাচ্ছি। ধরা যাক আমার কাছে হচ্ছে 100 গ্রাম এমন পদার্থ আছে যেটা অটোমেটিক নষ্ট হতে থাকে, হ্যাঁ, 100 গ্রাম এমন পদার্থ আছে। তার মানে ইনিশিয়ালি ওর মান কি ম্যাক্সিমাম না? ইনিশিয়ালি আমার কাছে 100 গ্রাম আছে মানে কি এটাই তো ম্যাক্সিমাম নাকি? কারণ আমার তো এখন থেকে আমার কাউন্টিং শুরু হলো, এখন 100 গ্রাম আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। তো সেটা কি হলো? ক্ষয় হওয়া শুরু হলো। তো তার মানে ক্ষয়টা সবচাইতে বেশি হবে সবার প্রথমে। কারণ কি? রুলস সূত্র হইতেছে যে যতখানি অবশিষ্ট আছে সেইটার প্রপোর্শনাল। এখন অবশিষ্ট আছে তো এখন ম্যাক্সিমাম, তার মানে সবার প্রথমের দিকে কি হবে? বেশি স্পিডে এটা ক্ষয় হতে থাকবে। সবার প্রথমে এটা কি? বেশি স্পিডে এটা ক্ষয় হতে থাকবে। কারণ কি? এন এর মান তো ম্যাক্সিমাম, এন এর মানের সাথে ক্ষয়টা প্রপোর্শনাল, এন এর মানের সাথে ক্ষয়টা প্রপোর্শনাল। তারপরে তোমার যত বেশি পরমাণু থাকবে তত বেশি ক্ষয় হবে, যত বেশি পরমাণু থাকবে তত বেশি সেটা ক্ষয় হতে থাকবে। এখন আস্তে 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 তো এন এর মান কমতে থাকবে। সাপোজ এন এর মান কি অর্ধেক হয়ে গেল, তাহলে তোমার ক্ষয়ের হারটা অর্ধেক হয়ে যাবে। ব্যাপারটা কি ক্লিয়ার? মানে যতটুকু অবশিষ্ট আছে, যেমন এখন কত গ্রাম ছিল, কতটুকু বলছিলাম? 10 গ্রাম ধরো।
যে আমার কাছে 10 গ্রাম 100 গ্রাম বস্তুটা ছিল, তার মানে সর্বপ্রথম এই যে ডিএনডিটির মানটা হবে ম্যাক্সিমাম। তারপর মনে করো যে এটা 100 গ্রাম থেকে 50 গ্রাম হয়ে গেল, তার মানে কি এখন ডিএনডিটি কি আগের চাইতে অর্ধেক রেটে কমতে থাকবে? এটা তো কমতে আছে, অল টাইমই কমতে আছে, বাট রেটটা কি সেম রেটে কমতেছে না, এটা রেটটা হইতেছে যে যতখানি বেঁচে আছে অতটুকুর উপর ডিপেন্ডেন্ট। যদি তোমার কম বেঁচে থাকে স্লোলি ক্ষয় হবে, আর যদি বেশি বেঁচে থাকে তাহলে অনেক ফাস্ট ক্ষয় হবে। তো লাস্টের দিকে হইতে হইতে লাস্টের দিকে 1 গ্রাম হয়ে গেল, 100 গ্রাম থেকে কি হয়ে গেল 1 গ্রাম হয়ে গেল। যখন এত কমে গেল তখন হবে কি ওই ক্ষয় হওয়ার রেটটাও অনেক কমে যাবে, তখন এই রেটটাও কি হবে অনেক কমে যাবে। যখন এন এর মানটা অনেক কমে যাবে তখন এই ডিএনডিটির যে ভ্যালুটা আছে না এটাও একেবারে কমে যাবে। এটা কি ক্লিয়ার? যখন আমার অল্প কিছু বাকি থাকবে তখন কি হবে, আসেই তো অল্প জিনিস, তাহলে এটা কি অনেক দ্রুত যাবে? না, এটা অনেক স্লোলি এটা বাকিটুকু ডিকে করতে থাকবে। এইটা ছিল আমাদের বেসিক। তো এই বেসিক দিয়ে চলো আমরা যদি কিছু ম্যাথ করতে যাই, এখান থেকে হচ্ছে আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, এটাকে যদি আমরা প্রপোর্শনাল যদি আমরা উঠাই ফেলি তাহলে কি হবে মাইনাস ডিএনডিটি সমান সমান ল্যামডা এন, এটা যে মাইনাস ডিএনডিটি সমান সমান ল্যামডা এন। তো এখান থেকে হচ্ছে এই যে ল্যামডা এটা হচ্ছে আমাদের একটা কনস্ট্যান্ট, তো এটাকে আসলে কি বলা হয়, এটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক, এটাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। আচ্ছা, তো এখান থেকে পরবর্তী ইন্টিগ্রেশন করে টোরে মানে এই সূত্র তোমরা মুখস্থ রাখবা, এই সূত্র তোমরা মুখস্থ রাখবা। আরেকটা সূত্র মুখস্থ রাখবা n = n নট e টু দা পাওয়ার মাইনাস অফ ল্যামডা টি, এই সূত্রটাও তোমরা মুখস্থ রাখবা। আমাদের এই দুইটা সূত্র দিয়ে আজকে বাকি পার্টটুকু আমরা কাজ করব, ঠিক আছে? n = n নট e টু দা পাওয়ার মাইনাস অফ ল্যামডা টি, এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। এখন তোমাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝাই এবং এই সূত্রটা কিভাবে আসে সেটাও বলি। এখান থেকে এখানে আসছে ইন্টিগ্রেশন করে, যেটা আমাদের দেখার কোনো প্রয়োজন নাই, আমাদের প্রমাণের কোনো প্রয়োজন নাই, সূত্রের প্রমাণ কখনো আসে না যে এই সূত্রটা কই থেকে আসছে। তোমরা জাস্ট সূত্রটা মুখস্থ রাখবা। এখানে n হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যা, nটা কি অবশিষ্ট পরমাণু সংখ্যা। এখানে পরমাণু না বলে অণু বলে দিতে পারি, একই হবে, সমস্যা নেই। এখানে পরমাণু বলে এখানে পরমাণু, এখানে অণু বলে এখানে অণু, এই। আর এটা কি আদিতে পরমাণু সংখ্যা, এইটাই। এখন ল্যামডা তো ক্ষয় ধ্রুবক, আর টিটা কি ওই যে যতক্ষণ সময়ে সেটা এই যে অবশিষ্ট মানে চেঞ্জ হয়ে গেছে না, যত সময়ে সেটা চেঞ্জ হয়েছে, যত সময় এটা চেঞ্জ হয়েছে সেটার কথা আমরা বলতেছি এখানে। আমাদের ক্লিয়ার? এখানে তো আসলে চেঞ্জ হয়েছে, এখন যত সময় চেঞ্জ হয়েছে সেটার কথা এখানে বলা হয়েছে, যত সময় চেঞ্জ হয়েছে সেটার কথা এখানে বলা হয়েছে। আচ্ছা, তো আমরা যদি আমাদের পরবর্তী টপিক চলে যাই তার আগে তোমাদের কমেন্ট দেখি কেউ বুঝো নাই এমন কিছু আছে কিনা। হ্যাঁ, অর্ধায়ু বলছে যে অর্ধায়ুর মান তো সেম ভাবেই বাড়ে। আচ্ছা, এই জিনিসটা কে বলছো? ঝুমুর বলতেছো যে ভাইয়া ভাঙ্গনের হার সময়ের সাথে কমে গেলেও অর্ধায়ুর মান তো সেম ভাবেই বাড়ে। অর্ধায়ু মান সেম ভাবে বাড়ে মানে কি? অর্ধায়ু তো আসলে ফিক্স, কোন একটা তেজস্ক্রিয়ের জন্য তো অর্ধায়ু ফিক্সড। আমি ঝুমুরের কথাটা আসলে পুরোপুরি বুঝি নাই। তোমার প্রথম লাইনটা ঠিক আছে, বুঝছি, ভাইয়ার ভাঙ্গনের হার সময়ের সাথে কমে গেল, হ্যাঁ এটা ঠিক আছে। অর্ধায়ুর মান তো সেম ভাবেই বাড়ে। অর্ধায়ুর মান কেন বাড়বে? অর্ধায়ুর মান তো ফিক্সড, কোন একটা পথের জন্য অর্ধায়ু তো ফিক্স থাকে। অর্ধায়ু তো টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না ভাই, অর্ধায়ু টাইমের সাথে সাথে চেঞ্জ হয় না, অর্ধায়ু ফিক্সড, বুঝছো ঝুমুর? অর্ধায়ুটা ফিক্স থাকবে, এই মানের সাথে সাথে টাইমের সাথে সাথে তো অর্ধায়ু চেঞ্জ হবে না। আচ্ছা, আমরা আমাদের কিছু অঙ্কে চলে যাই। যদি আমরা একটুখানি রিটেনের দিকে যদি আমরা তাকাই, আমি এখন করাবো হলো কত পেজ, 561 পেজের, 561 পেজের আমরা ম্যাথ করব। এই পেজের প্রবলেম 3, এই পেজের এখন প্রবলেম 3 আমরা সলভ করব। প্রবলেম 3 বলা হয়েছে রেডনের অর্ধায়ু 12.5 বছর। রেডনের অর্ধায়ু 12.5 বছর। তারপরে বলা হলো যে 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম, 25 বছর পর একটি নির্দিষ্ট ট্রিটিয়াম বস্তুখণ্ডের একটি নির্দিষ্ট
ট্রিটিয়াম বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে, কত অংশ অবশিষ্ট থাকবে। তো এই প্রবলেমটা সলভের জন্য তোমাদের হচ্ছে অর্ধায়ুর জিনিসটা একটুখানি বোঝা লাগবে, যে অর্ধায়ুর কনসেপ্টটা। তো অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের একটা সম্পর্ক আছে, তোমাদের তো দুইটা সূত্র লিখে দিয়েছি, হ্যাঁ, আর দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আমি পাশে লিখে দিই। অর্ধায়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক, একটা হইতেছে গিয়ে টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা, আর একটা হইতেছে যে তোমার গড় আয়ু সমান সমান 1 বাই ল্যামডা। তোমরা এই সূত্র দুইটা অবশ্যই মনে রাখবা, যে অর্ধায়ু এবং ক্ষয় ধ্রুবকের মধ্যে সম্পর্ক কি, যে টি হাফ সমান সমান 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এখন এই টি হাফটা আসলে কই থেকে আসছে, এটা আমি তোমাদের চাইলে এখন প্রমাণ দেখা দিতে পারবো। প্রমাণটা আসলে কিরকম, যে আমরা তো জানি n = n নট e টু দ্য পাওয়ার মাইনাস অফ ল্যামডা টি। এই যে n ভাগ n নট, এই মানটা যখন অর্ধেক হয়ে যাবে, মানে কি যত অর্ধেক অংশ এখন অবশিষ্ট আছে e টু দ্য মাইনাস অফ ল্যামডা টি, এটা কি অর্ধেক অংশ এখন অবশিষ্ট আছে। তাহলে n বাই n নট কি অর্ধেক, মানে কি হাফ, তাহলে হাফ সমান e টু দ্য মাইনাস অফ ল্যামডা টি। এখন আমরা এখান থেকে টিটা বের করব, মানে যত টাইম টি অর্ধেক, মানে কি এটা একটা টাইম। এই যে ঝুমুর বলতাছিল যে টাইমের সাথে সাথে অর্ধেকটা বাড়বে না, এই যে টাইমটা তো আসলে একটাই টাইম, টাইমের সাথে সাথে অর্ধেক কি হয়ে পারে, এটাই তো টাইম, টাইম তো একটাই, মানে অর্ধেক টাইমের জন্য টাইম তো একটাই। তুমি কি বলো, যে সাপোজ কোন একটা জিনিসের ছিল 100 গ্রাম একটা বস্তু, এটা 50 গ্রাম হয়ে গেল, এটা কি অনেকগুলো টাইমে 50 গ্রাম থাকবে না, একটা টাইমে তো 50 গ্রাম থাকবে, ওই টাইমটাই টি হাফ। ক্লিয়ার হয়েছে ঝুমুর? আচ্ছা, এখন আমি উর্বপক্ষে যদি লন নিয়ে আসি, তাহলে লন হাফ আমরা বলতে পারি যে এই মাইনাস অফ ল্যামডা টি, তাই না? এখন যেহেতু মাইনাস আছে, সো এই লনের এই মাইনাসটা উল্টাই গিয়ে 2 হয়ে যাবে, অর্থাৎ লন 2 সমান সমান ল্যামডা টি। এখান থেকে আমরা বলতে পারি ল্যামডা সমান সমান লন 2 বা টি সমান সমান লন 2 ডিভাইডেড বাই ল্যামডা। তো তোমরা সবাই লন 2 মান মুখস্থ পারো 0.693, এটাই হচ্ছে আমাদের টি হাফ। সো এই যে ছোট হাতে টিটা কি হয়ে গেল, টি হাফ হয়ে গেল। সো আশা করি তোমরা বুঝছো। আর এটা হচ্ছে গড় আয়ু, গড় আয়ুর মানটা আসলে কি, যে তোমার ক্ষয় ধ্রুবকটা আছে না, ক্ষয় ধ্রুবককে উল্টায় দিবা, তাইলে তুমি গড় আয়ুটা পেয়ে যাবা। ক্ষয় ধ্রুবককে উল্টায় দিলে তুমি গড় আয়ুটা পেয়ে যাবা। সো আশা করি তোমাদের কোনো প্রবলেম নাই। তারপর আমি একটু কমেন্ট চেক করি। আচ্ছা, ঝুমুর আবার বলতেছে, ভাইয়া আমি বুঝাতে চাইছি যে ফার্স্ট টাইমে যদি 10 বছর লাগে অর্ধেক হইতে, তাহলে আরো 10 বছর লাগবে তারও অর্ধেক হইতে। ও আচ্ছা, হ্যাঁ, আমিও তো এটাই বললাম, যে আসলে যে মানে ফিক্স থাকবে, অর্ধায়ুটা সবসময় ফিক্সড। মানে তুমি ফার্স্টে লিখছিলা হচ্ছে সময় বাড়ার সাথে সাথে অর্ধায়ুটা বাড়ে, এরকম টাইপ লিখছিলা, ওইটা ভুল লাইন ছিল। যাই হোক, এখন আমরা এই ম্যাথটাতে এসে পড়ি। এই ম্যাথটা আসলে কি বলছে, রেডনের অর্ধায়ু হলো 12.5 বছর। এটা মানে কি, টি হাফের মান হলো কত, 0.693 ডিভাইডেড বাই ল্যামডা। এরপরে এই টি হাফের মান দিয়ে দিয়েছে 12.5। সো আমরা এখান থেকে কিন্তু ইজিলি ল্যামডার মানটা পেয়ে গেলাম, যে 0.693 ডিভাইডেড বাই 12.5। তারপরে কি বলছে, 25 বছর পর, তার মানে টি ইজ ইকুয়াল টু কত, 25 বছর। 25 বছর পর আমার বলছে টিটা বস্তুখণ্ডের কত অংশ অবশিষ্ট থাকবে। তো তোমরা তো রুলস জানো যে n বাই n নট সমান সমান e টু দ্য পাওয়ার মাইনাস অফ ল্যামডা টি। এই যে এটা হচ্ছে কি অবশিষ্ট। অনেক সময় পরীক্ষা হলে দেওয়া যায় যে কত অংশ ক্ষয় হয়েছে, এটা কিন্তু ক্ষয় না, এটা অবশিষ্ট। কারণ বড় হাতের n মানে যতটুকু অবশিষ্ট আছে, আর n নট মানে হলো আদি, মানে যত অংশ অবশিষ্ট আছে সেইটা। তো এখান থেকে কিন্তু আমাদের n বাই n নটের মানটা বের করতে বলছে, যত অংশ অবশিষ্ট আছে n বাই n নটের মান বের করতে বলছে। তো আমরা এখান থেকে যদি ল্যামডার মানটা বসাই দিই, 0.693 ডিভাইডেড বাই 12.5, এই যে ল্যামডার মানটা ইনটু কত হবে, টি হবে, আমাদের টি এর মান কত, 25 বছর। তাহলে এখানে যদি আমরা 25 বসাই দিই, এটার সাথে কাটাকাটি করলে 2 হবে। তাহলে আমরা বলতে পারি e টু দ্য পাওয়ার মাইনাস অফ 2 ইনটু 0.693, এটা হবে। এখন এই মান তো আর আমি মনে হয় করতে পারবো না, এটা ক্যালকুলেটর লাগবে। আচ্ছা, কই চলে গেল, হারাই ফেললাম হঠাৎ। আচ্ছা, তো এটা হচ্ছে তোমরা জাস্ট ক্যালকুলেটরে বসাবে, ক্যালকুলেটরে বসালে এটার মানটা এসে পড়বে 1/4 এসে পড়বে। এখন তোমাদের একটা প্রশ্ন, যে ভাইয়া এইটা তো এখন ডিউতে যদি আসে, আমরা কিভাবে এটা ক্যালকুলেটর ছাড়া করব? এটা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব। একটুখানি খেয়াল করে দেখো যে 12.5 বছরে এটা কি অর্ধেক হয়ে যায়, মানে কোনো ধরনের অঙ্ক ছাড়া এটা সলভ করা সম্ভব। কারণ এই জায়গাটা এসে তোমরা রাইটটা যাবে, মানে এটার মান যে 1/4, এটা তোমরা কিভাবে বলবা? এটার মানটা যে 1/4, এটা তোমরা পরীক্ষা হলে কিভাবে বুঝবা? বোঝার তো আসলে ওয়ে নাই ক্যালকুলেটর ছাড়া।
বাট আমরা চোরামি করবো। চোরামিটা কি, রিটেনে এটা চোরামি করবো, এখানে আসার পরে ডাইরেক্ট আমরা 1/4 লিখে দিব, মানে আমরা ক্যালকুলেট ছেড়ে বলে দিতে পারবো এটা 1/4। কেমনে, চলো দেখি। এখানে কি বলছে 12.5 বছরে এটা কি তার অর্ধায়ু, মানে 12.5 বছর পর সেটা হাফ অংশ হয়ে যায়। অর্ধায়ু মানে কি, অর্ধায়ু মানে কি অর্ধেক হয়ে যেতে ওর যত টাইম লাগে। যেমন ওই যে বললাম আমার 100 গ্রাম বস্তু ছিল, ওটা অর্ধেক হয়ে গেল, মানে 50 গ্রাম হয়ে গেল, তো 50 গ্রাম হইতে যে টাইম লাগছে ওইটাই তার অর্ধায়ু। তার মানে 12.5 বছরে ও অর্ধেক হয়ে যাবে। তার মানে n/n0 এর মান কত, হাফ, যখন t ইকুয়াল টু কত 12.5 বছর। t এর মান যখন 12.5 বছর তখন n/n0 এর মান কত, হাফ, কারণ এটা অর্ধায়ু। এবার আমরা আসি 25 বছর পর বলছি ওনারা, এখন t কি ডাবল হয়ে গেল না, টিটা কি ডাবল হয়ে গেল, এখন খেয়াল করে দেখো, মানে কি আরো 12.5 বছর গেছে। এখন আমরা জানি জিনিসটা তো আসলে কমতেছে, তাই না? এখন কমতেছে কোন রেটটাতে, খেয়াল করে দেখো, মানে টাইম, এই টাইমের দিকে তাকাও, এটা কি 25 বছর না, 25 কি 12.5 ডাবল, তার মানে ওইটা আগে ছিল অর্ধেক, 12.5 বছর এটা অর্ধেক হয়ে গেছে, তাহলে আরো 12.5 বছরে সেটা আরো অর্ধেক হয়ে যাবে। ব্যাপারটা চিন্তা করে দেখো, কারণ অর্ধেক তো ফিক্সড, আমি তোমাদের আবারও বলি অর্ধেক কিন্তু ফিক্সড, অর্ধেক সবসময় ফিক্সড, মানে সেটা 12.5 বছরে অর্ধেক হয়ে গেছে, আরো 12.5 বছর আরো অর্ধেক হয়ে যাবে, ব্যাপারটা হলো এরকম, ঠিক আছে? আরো অর্ধেক কমে যাবে আর কি। এখন অর্ধেক আরো কমে যাওয়া, এটার মিনিংটা কি? হ্যাঁ, সেই জিনিসটা যদি তোমাদের একটুখানি বোঝানোর চেষ্টা করি যে কিভাবে বলবো তোমার, এখানে আর এক্সট্রা ইনফরমেশন যদি আমরা বলি, এখানে বলছে যে 25 বছর পর একটা নির্দিষ্ট টাইম। এখানে ঝুমুর একটা কথা বলছিল যে ভাইয়া ও হচ্ছে ওর অর্ধায়ু হচ্ছে যদি 10 বছর হয়ে থাকে, ও বলছিল যে 10 বছর পরে এটা অর্ধেক হয়ে গেছে, পরের 10 বছর বাকি অর্ধেক নষ্ট হয়ে যাবে। ভুল, ঝুমুরের আরেকটা ভুল আমি পাইছি। ভুলটা কি, ও বলছিল যে 10 বছর পর সাপোজ অর্ধেক হয়ে গেল, পরের 10 বছরে বাকি অর্ধেক শেষ হয়ে যাবে, হয় নাই। রুলস আছে যতটুকু অবশিষ্ট থাকবে তার প্রপোর্শনাল রেটে। তার মানে অর্ধায়ু যদি 12.5 বছর হয়, মানে কি 12.5 বছর এটা অর্ধেক শেষ হয়ে গেছে, পরের 12.5 বছরে আবার বাকি অর্ধেক শেষ হবে না। এটা মানে হইতেছে সে আরো 12.5 বছর পর ওই অর্ধেকের অর্ধেক হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে, কারণ যতটুকু অবশিষ্ট থাকে তার প্রপোর্শনাল, যতটুকু অবশিষ্ট থাকে তার প্রপোর্শনাল। এখন তো আমার অবশিষ্ট হাফ, তার মানে হাফের হাফ হবে, অর্ধেক মানে অর্ধেক হয়ে যাবে আর কি। আমি আবারও রিপিট করি, তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দেই, সেটা হলো আমি 100 গ্রাম একটা জিনিস কিনে আনলাম, মানে একটা তেজস্ক্রিয় পদার্থ কিনে আনলাম, ওইটার অর্ধায়ু 12.5 বছর, এটা মানে হলো 12.5 বছর সেটা অর্ধেক হয়ে গেছে, ভালো কথা। এখন তোমাদের কমন সেন্স মনে হয় বলতে পারে যেহেতু এটা অর্ধেক হতে 12.5 বছর লাগছে, বাকি অর্ধেক শেষ হতে মনে হয় আরো 12.5 বছর লাগবে। না, প্রথম অর্ধেক হতে 12.5 বছর লাগছে, ভালো কথা, পরের অর্ধেক হতে 12.5 বছর লাগবে না। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে যতটুকু অবশিষ্ট থাকে তার সমানুপাতিক। এখন কিন্তু আমার অবশিষ্ট আছে অর্ধেক, 12.5 বছর পর কি আমার পুরোটা অবশিষ্ট না, আমার তো অবশিষ্ট আছে অর্ধেক, তাহলে ওই অর্ধেকের সমানুপাতিক অনুযায়ী চেঞ্জ হবে। তাহলে এখন অর্ধেক আছে আর এইটার আরো 12.5 বছর পর, মানে কি এইটার আবার অর্ধায়ু, তাহলে অর্ধেকের অর্ধেক করলে কত হয়ে যাবে? 1/4 হয়ে যাবে। এখন আমি জানি না তোমাদের আমি বুঝতে পারছি কিনা, আমি একটু কমেন্ট দেখি তোমাদের। আচ্ছা, মুন্না তামাল বলছে বুঝছি, মাহবুব আনাস বলছে জি ভাইয়া বুঝতে পারছি। আমি কি তোমাদের বুঝতে পারছি কিনা, যেটা আসলে তুমি কোনো ধরনের অঙ্ক ছাড়া এটা সলভ করতে পারো, যে 12.5 বছরে এটা অর্ধেক হয়েছে। হ্যাঁ, তাহলে 12.5 বছর তখন অর্ধেক অবশিষ্ট আছে, ওইটার রেট অনুযায়ী আবার কমবে, তাহলে 12.5 বছর অর্ধেক হয়েছে, তাহলে আরো 12.5 বছর পর ওই অর্ধেকের আবার অর্ধেক হইব, কারণ আমরা অর্ধেক করতেছি। সো হাফকে হাফ করলে 1/4 হয়ে যায়। আচ্ছা, এরপরে প্রশ্ন আছে যে রেডিয়ামের রিটেনে আছে, রেডিয়ামের গড় আয়ু 1000 বছর, এর অবক্ষয় ধ্রুবক কত? ওই যে রেডিয়ামের গড় আয়ু 1000, এই যে এটার মান দিয়ে দিচ্ছে 1000, ল্যামডা মান বের করতে বলছে 1/1000, শেষ। এগুলো কোনো রিটেন প্রশ্ন হইলো? আচ্ছা, আমরা এখান থেকে এরপরে যদি কিছু প্রবলেমে চলে যাই, যেমন একটা শর্টকাটের কথা বলছে, এটা কে জানি, ঝুমুর একটা শর্টকাটের কথা বলছে। আমি তোমাদেরকে শর্টকাটটা নিয়ে একটু আলোচনা করি। আমি এখন শর্টকাটে আসি নাই ভাই, আগে আমি বেসিকটা শিখাচ্ছিলাম, আগে আমি ওই শর্টকাটটা শিখাবো, যে হাফ টু দা পাওয়ার যেটার কথা বললাম, ওই শর্টকাট নিয়ে আমরা ম্যাথটা করবো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির 17-18-তে আসছে, ডিউ 17-18 প্রশ্ন যদি আমি লিখি যে 14 মিনিট শেষে 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়াম
এর 1/16 অংশ অবশিষ্ট থাকে। 1/16 অংশ অবশিষ্ট থাকে। তারপরে কি বললো যে কার্বন, এই তারপর বলছে যে মৌলটির অর্ধায়ু কত, মৌলটির অর্ধায়ু কত। যদি আমরা অপশনগুলো লিখি 7/8 মিনিট, অপশন বি 8/7 মিনিট, অপশন সি 7/2 মিনিট এবং অপশন ডি 14/3 মিনিট। এখন অবশিষ্টের জন্য এটা শর্টকাট সূত্র, আমি যদি শর্টকাট সূত্রটা লিখি যে অবশিষ্ট সমান সমান 1/2 টু দ্য পাওয়ার টি ভাগ টি হাফ, টি ভাগ টি হাফ। আচ্ছা, তো এখান থেকে আমরা কার কার মান জানি যে 2 টু দ্য পাওয়ার 14, মানে এটা যদি এই পাশে আনি, এটা যদি এই পাশে আনি আর কি। হ্যাঁ, এই যে আমি এইভাবে করি 2 টু দ্য পাওয়ার টি ভাগ টি হাফ সমান কি হবে 1 ভাগ অবশিষ্ট। ঠিক আছে, এইটাই তো 1 ভাগ অবশিষ্ট। এই যে অবশিষ্ট অংশ দিয়ে দিছি, এত অংশ অবশিষ্ট আছে। তাইলে এখান থেকে যদি আমরা মানগুলো বসাই দিই, তাহলে মানগুলো বসাতে কি হবে 14/t হাফ সমান সমান হবে 2 টু দ্য পাওয়ার 4। এখন তোমরা বলতে ভাই 2 টু দ্য পাওয়ার কোথা থেকে আসলো, এই যে অবশিষ্ট ছিল 1/16, তো 1/16 এটা উল্টে গিয়ে 16 হয়ে যায় আর কি। 16 মানে তো 2 টু দ্য পাওয়ার 4, তাহলে এইটা আর এটা পরস্পর সমান হবে। তাহলে 14/t হাফ সমান সমান 4, বা টি হাফ সমান সমান কত হবে 14/4। 14/4 কে আমরা 7/2 বলতে পারি। তো 7/2 হচ্ছে এই মানটা। তো তোমরা একটু ঠান্ডা মাথায় এটা আবার দেখো, আমি প্রথম থেকে আরেকবার বুঝাই। সর্বপ্রথম বলছে যে 14 মিনিট শেষে, অর্থাৎ আমাদের টি এর মানটা কিন্তু 14। 14 মিনিট শেষে মানে কি আমাদের টি এর মানটা হবে 14। 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পোলোনিয়াম এর 1/16 অংশ অবশিষ্ট থাকে। ভালো কথা। মৌলটির অর্ধায়ু কত। এখন তুমি যদি n/n0 ওইভাবে যদি করতে চাও একটু বড় হয়ে যায়, আমরা শর্টকাট দিয়ে করব। শর্টকাটটা আসলে কি, অবশিষ্ট সমান সমান 1/2 টু দ্য পাওয়ার t/t হাফ। ঠিক আছে, এটা মিনিং কি, এটা মিনিং হচ্ছে যতটুকু অবশিষ্ট আছে। এখন অবশিষ্ট আছে কত 1/16, তাহলে আমরা কি করছি অবশিষ্টের ওই পাশে পাঠিয়ে দিচ্ছি। যেহেতু আমরা টি হাফটা বের করবো, তাহলে এটা তো বাম পাশে আনা লাগবে। তাহলে 2/2 টু দ্য পাওয়ার t/t হাফ সমান সমান 1 অবশিষ্ট। এখন অবশিষ্টটা ভ্যালু আমরা বসা দিলাম 1/16, যদি আমরা বসা দিই উল্টায় গিয়ে 16 হয়ে যাবে। তাই 2 টু দ্য পাওয়ার t/t হাফ এর মান হচ্ছে গিয়ে 16। 2 টু দ্য পাওয়ার t/t হাফ এর মান হচ্ছে গিয়ে 16। 16 মানে 2 টু দ্য পাওয়ার 4। আচ্ছা, 14 ভাগ 2 টু দ্য পাওয়ার হাফ আর কি, t হাফ। তাইলে কি হবে, এখান থেকে আমরা 14 কোথা থেকে পাইছি, উপরে টি ছিল, টি এর মান তো 14 ছিল, ওখান থেকে আমরা পাইছি। এখান থেকে আমাদের টি হাফের মানটা বের হয়ে গেল। 4 যদি নিচে নিয়ে আসো, তাহলে 14/4 মানে কত হবে 7/2 হবে। তো আশা করি তোমরা এটা বুঝে ফেলছো। এটা আমরা আরেকভাবেও করতে পারতাম, ওই যে n = n0 e টু দ্য পাওয়ার মাইনাস অফ ল্যামডা টি, এভাবে আমরা করতে পারতাম। এখানে n/n0 এর মান কত 1/16, তাহলে 1/16 e টু দ্য মাইনাস অফ ল্যামডা টি এর মান কত 14 মিনিট, হ্যাঁ, ইনটু 14। তো এখান থেকে কিন্তু আমাদের ল্যামডার মানটা বের হয়ে যেত। পরে এই ল্যামডার মানটা যদি আমরা ওই যে টি হাফের মধ্যে বসিয়ে দিই, তখন আনসারটা এসে পড়তো। টি হাফ সমান কি হবে 0.693 ডিভাইড বাই ল্যামডা। বাট প্রবলেম হলো এই যে এখান থেকে ল্যামডাটা তুমি কেমনে বের করতে, অনেক ঝামেলা হয়ে যেত না। এখান থেকে যদি তুমি ল্যামডাটা বের করতা, ক্যালকুলেটর ছাড়া আর তো পারতা না। বাট এই শর্টকাটটাতে তুমি করে কিন্তু ইজিলি ক্যালকুলেটর ছাড়াও করে ফেলছো। এটা কোথায় আসছে, ডিউ 1718। সো মাঝে মধ্যে শর্টকাটটা খুবই কাজে লাগে ক্যালকুলেটর ছাড়া যদি তুমি করতে চাও। এই যে এর ক্যালকুলেটর লাগবে না, তোমার ক্যালকুলেটর লেগে যাবে। তো সো আমরা পরীক্ষা আসলে এইভাবে আমরা অ্যাপ্লাই করব, কোনো সমস্যা নেই। কারণ এই সূত্রগুলো তো আকাশ থেকে উড়ে আসে না, এই সূত্র এটা কই থেকে আসছে, এটা তো এখান থেকে প্রমাণ হয়ে আসছে। যাই হোক, আমি যদি এখন তোমাদের পরবর্তী প্রবলেমে দেখি। আচ্ছা, এই শর্টকাটটাকে রিটার্ন ইউজ করা যাবে। হ্যাঁ, এই শর্টকাট রিটার্ন ইউজ করা যাবে। আচ্ছা, তাসনিয়া নূর মাহি বলছে ভাই আরেকবার প্লিজ। তাসনিয়া নূর মাহি আমাকে একটু কমেন্টে জানাও তো তুমি এখন বুঝছো কিনা। তাসনিয়া নূর মাহি, তাসনিয়া নূর মাহি তুমি বলো এখন বুঝছো কিনা। মাহি কোশ্চেন করছে যে ভাই আরেকবার বুঝান প্লিজ। মাহি একটু আমাকে একটু জানাও তোমরা বুঝতে পারছো কিনা। তাসনিয়া নূর মাহি তুমি ম্যাথটা বুঝছো কিনা।
আচ্ছা নেট চলে গেলে সেটা তো আসলে আমি সেটা তো রিপিট করতে পারি না। তুমি হচ্ছে তাহলে লাইভটা শেষ হলে আরেকবার টাইমে দেখে নিও যদি তোমার নেট চলে যায়। আমি তাহলে সামনে আগাই। বাকিরা কি অবস্থা, বাকিরা কমেন্ট করো বুঝছো কিনা, তাহলে আমি সামনে আগাইতে পারবো। এই যে এখানে টি হাফের ম্যাথ অনেকগুলা, এই যে এরকম ম্যাথ অনেকগুলা আছে টি হাফের, এই যেখানে ধুমসে ভরা, আরে বাবা কতগুলা। এই যে এই শর্টকাটটা জয়কলি স্পেশাল শর্টকাট লেখা আর কি, জয়কলি স্পেশাল শর্টকাট আছে এটা। আচ্ছা আমরা জাহাঙ্গীরনগরে, আমাদের সময় জাহাঙ্গীরনগরে আসছে এমন একটা প্রশ্ন, চলো আমরা সলভ করি। আমাদের সময় জাহাঙ্গীরনগরে আসে একটা প্রবলেম, এটা আসছে জেইউ 16-17। প্রশ্নটা হচ্ছে যে এক খণ্ড রেডিয়াম 4000 বছর, এক খণ্ড রেডিয়াম 4000 বছর কি বলছে তেজস্ক্রিয় বিকিরণ করে, তেজস্ক্রিয় বিকিরণ করে 1/5 পরিণত হলে, 1/5 পরিণত হলে রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক লেখা যায়, রেডিয়ামের অবক্ষয় ধ্রুবক অপশন এ 1/5। মানে এটা আসলে কোনো মান টান আকারে দেয় নাই, এটা আসলে যে এরকম ফরম্যাটে দিচ্ছে। তোমরা এটা আনসার আমাকে বের করে দেখাও তো, এটা তোমরা আমাকে করে দাও। এটা তোমরা আমাকে বের করে দাও। আচ্ছা অনেকে আনসার দিতেছে এ এ এ এ এ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তোমাদের এটা আসলে হয়েছে, এটা আসলে কিছুই না, এটা ডিরেক্টলি বসায় দেয়, 1/5 বসায় দিবা 1/5 ই টু দ্য মাইনাস অফ ল্যামডা টি। তো এখান থেকে ভ্যালুটা বসে দিলেই হয়ে যায়, এটা আসলে কোনো ম্যাথই ছিল না। তো এখানকার ম্যাক্সিমাম অঙ্কগুলো রাজশাহী ইউনিভার্সিটি এরকম টাইপের ম্যাথ আসছে, হুবহু এরকম। তারপর টি হাফের ম্যাথটা আসছে রাজশাহী ইউনিভার্সিটিতে 12-13-তে। তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটিতে টি হাফের আবার ম্যাথ আসছে, মানে টি হাফের ওই ম্যাথটা বারবার আসে, টি হাফ সমান সমান 0.6 ডিভাইড বাই ল্যামডা। তারপরে n ইকুয়াল টু n টি টু দ্য মাইনাস অফ ল্যামডা টি। জানো এই চ্যাপ্টারের এই টপিকটা খুব ইজি, এখানে আর করানোর মতো কোনো অঙ্ক নাই, এখানে সব কটা হয়ে গেছে। ঠিক আছে, তোমরা তাহলে এই অবক্ষয় ধ্রুবক এই টাইপের ম্যাথগুলো তোমরা তাহলে বাসায় প্র্যাকটিস করো। ঠিক আছে, আমরা এখন চলে যাব ভর ত্রুটিতে, টাইপ 2.4 ভর ত্রুটিতে, টাইপ 2.4। টাইপ 2.4টা আসলে কোনটা? ভর ত্রুটি। তো ভর ত্রুটির ক্ষেত্রে তোমার যদি আগে বেসিক যদি কিছু বলি, ডেল এম, আমি এভাবে বইয়ের মতো গদবাদা নিয়মে পড়াবো না, আমি তোমাদেরকে অঙ্ক করতে করতে ডাইরেক্ট বুঝাই দিব। যেমন প্রশ্ন একটা আসছে যে হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসের ভর ত্রুটি বের করো। হিলিয়াম পরমাণুর ভর ত্রুটি বের করো। এখন এরকম প্রশ্ন, এটার সাথে রিলেটেড আরেকটা প্রশ্ন আছে যে এটা একটা প্রশ্ন, আরেকটা প্রশ্ন আমি লিখি, রিটেন। এটা আছে গিয়ে কোথায়? এটা আছে গিয়ে তোমার হচ্ছে কত নম্বর পেজে? 567 পেজে, 567 পেজ। যে একটি হিলিয়াম নিউক্লিয়াসের, আরেকটা প্রশ্ন লিখে দিচ্ছি, মানে দুইটা একসাথে সলভ করে দিব। একটি হিলিয়াম নিউক্লিয়াসের
লেখা দিছে যে হিলিয়াম উপরে 4 নিচে 2 এগুলো তোমরা জানো। ভর ত্রুটি ও বন্ধন শক্তি, ভর ত্রুটি ও বন্ধন শক্তি মানে আসলে দুইটা আলাদা আলাদা প্রশ্ন লিখছে, এটা আসলে একই কথা, এটা তো সেম প্রশ্নই। এখানে কি করলো, এটা আমাদের পার্থক্য হলো ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটি প্রোটনের ভর 1.672 × 10⁻⁻27 কেজি। তারপর নিউট্রনের ভর, একটি নিউট্রনের ভর কত, 1.674 × 10⁻⁻27 কেজি। তারপর হিলিয়ামের প্রকৃত ভর, দিয়ে দিচ্ছে হচ্ছে 6.644 × 10⁻⁻27 কেজি। আচ্ছা, এখন আসলে আমরা সলভ করব কিভাবে? এই টাইপের ম্যাথগুলো সলভ করতে হয় তোমাকে আগে পরমাণুর মধ্যে কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে এগুলা আগে ক্যালকুলেট করতে হবে, যে কয়টা প্রোটন আছে কয়টা নিউট্রন আছে। এই যে এইটার মধ্যে খেয়াল করে দেখো, যদি তোমাকে বলে এরকম যে প্রোটন সংখ্যা, তাহলে কি হবে? প্রোটন সংখ্যা আসলে কয়টা? এখানে প্রোটন আছে 2টা, তাহলে 2 × এই যে একটি প্রোটনের ভর, ঠিক আছে, 1.672 × 10⁻⁻27 দিবা। তারপর হচ্ছে আমাদের নিউট্রন কয়টা আছে? 4টা মাইনাস 2টা, ঠিক আছে। তাহলে নিউট্রন সংখ্যা সমান সমান 4 - 2 × একটা নিউট্রনের ভর কত? 1.674 × 10⁻⁻27 এত কেজি হবে। এগুলো তোমরা ক্যালকুলেট করে নিবা। তারপরে হচ্ছে নিউক্লিয়াসের প্রকৃত ভরটা দিয়ে দিছে। এটা হচ্ছে কি আমাদের কিসের ভর? এটা হচ্ছে সেকেন্ড এই যে হিলিয়াম যে নিউক্লিয়াসটা আছে এটা প্রকৃত ভর। এখন আমরা জানি নিউক্লিয়াসের মধ্যে কারা কারা থাকে, 2টা প্রোটন আছে আর 2টা কি আছে, 2টা নিউট্রন আছে। এখন খেয়াল করে দেখো, 2টা প্রোটনের ভর তো আমরা জানি, এই 2টা প্রোটনের ভর আমরা জেনে গেলাম। আবার 2টা নিউট্রনের ভর তো আমরা জানি, 2টা নিউট্রনের ভর আমরা জেনে গেলাম। এখন আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে তো আসলে প্রোটন নিউট্রন বাদে আর কেউ থাকে না, অর্থাৎ এটা টোটালটা হইতেছে কি এত হওয়ার কথা, টোটালটা কি এত হওয়ার কথা ছিল, বাট আসলে কি দেখা গেল যে আসলে এত হইল না। এটার কারণটা কি, এই দুইটা যখন আমরা যোগ করলাম, মানে 2টা প্রোটন এবং 2টা নিউট্রনের ভর আগে যোগ করবা, এইটার সাথে এটা যোগ করবা, যোগ করে দেখবে এটার সাথে মিলে নাই, হিসাবে তো মিলার কথা। হিসাবে কি ছিল, আমি একবার তোমাদের বলি যে নিউক্লিয়াসের ভর দিছে, এটা কিন্তু হিলিয়ামের পুরো পরমাণুর ভর দেয় নাই, এটা কিন্তু নিউক্লিয়াসের কে কে থাকে, প্রোটন আর নিউট্রন। সো এখানে কিন্তু ইলেকট্রন আনবা না, এখানে কোনো ইলেকট্রন আনবা না, নিউক্লিয়াস বিলাদের কারণে প্রোটন এবং নিউট্রন নিয়ে কাজ করবা। তো আমাদের প্রোটন 2টার ভর বের হয়ে গেল, 2টা গুণ করে, নিউট্রন 2টা ভর বের হয়ে গেল। রুলস অনুযায়ী কি হওয়ার কথা ছিল, এই 2টা যোগ করে তো এটা সমান হওয়ার কথা ছিল, তাই না? বাট এটা সমান হয় নাই, এটা হলো প্রকৃত ভর, আর এটা হচ্ছে কি আমাদের গুণ করে যে ভরটা আসছে, ঠিক আছে। হিসাবে এই 2টা যোগ করেই তো এটা সমান হওয়ার কথা ছিল, বাট এটা সমান হয় নাই। তাহলে হয় নাই, যেহেতু যতটুকু হয় নাই সেটি তার ভর ত্রুটি। তাহলে আমরা কি বলবো, যে ভর ত্রুটি সমান সমান এই যে এইটা 6.644 × 10⁻⁻27 মাইনাস এই যে 2p + 2n, মানে এটা মানে যে এই মানটা আর কি, এই দুটো যোগ করে যা হয় ওই মানটা আর কি। আমার কথা কি ক্লিয়ার? এই পুরো জিনিসটা বুঝছো কিনা আমার একটু কমেন্টে জানাও। এটা যদি বলো ভাই ক্যালকুলেটর ছাড়া কেমনে করবো, পারবা? এই যে এটার লগে 2 গুণ করতে পারবে না, তারপর এটার সাথে এটা 2 গুণ করতে পারবে না। এখন দুই পাশে তো -27 কমন আছে, কমন নিলে খালি এটার লগে যোগ করে দাও, এই যে এটার সাথে এটা যোগ করলে কত হবে, 6.644 আসবে, সরি 6.692 আসবে, 6.692 × 10⁻⁻27। এখন খেয়াল করে দেখো এই মানটা বড় হিসাব করছে আর কি, এই মানটা বড় হিসাব করছে, তার মানে আমাদের আসলে উল্টা বিয়োগ করে ফেলছি আমি, মানে বিয়োগটা হবে এইটা থেকে এইটা বিয়োগ হবে, মানে হওয়ার কথা এতটুকু আমার হয়ে গেছে একটু বেশি, হয়ে গেছে আমার আরো বেশি, তাহলে এটা মডুলাস দিয়ে দিলে আরো ভালো হয়। ভর ত্রুটির ক্ষেত্রে সবসময় মডুলাস দিয়ে দিলে আরো ভালো হয়, যে আমি বুঝাচ্ছি যে এইটা থেকে এটা বিয়োগ, কারণ এর মানটা পজিটিভ হবে আর কি। আমাকে একটু কমেন্টে বলো বুঝছো কিনা, ভর ত্রুটি ম্যাথটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা 4.2 না, এটা 4 - 2 ভাইয়া, এটা 4.2 না, এটা 4 - 2। এই যে এখানে 4টা ছিল না, 4টা হয়েছে তোমার প্রোটন প্লাস নিউট্রন, আর এখানে কয়টা, 2টা প্রোটন। তো আমি যখন নিউট্রন বের করব তখন 4 - 2, এটা 4.2 না, এটা ছোট লিখছিলাম এর জন্য
তুমি 4.2 ভাবছিলা। ঠিক আছে, তো তোমরা যদি এটা বিয়োগ করো, এটা বিয়োগ করলে আশা করবে কত 0.0293, 0.0293 বের হবে। এটা যদি তুমি বিয়োগ করো তাহলে আসবে 0.0293, এই ভ্যালু আসবে। আচ্ছা সরি, আমি কোনটা বলছি, আমি অন্য একটা মেথড দেখা বলছি। 0.048 আসবে ইন্টু 10⁻27, এত কেজি আসছে। এই এখন যদি তোমাকে বলো বন্ধন শক্তি বের করতে, বন্ধন শক্তি কিছু নেই, ইকুয়াল টু mc স্কয়ার। বন্ধন শক্তির সূত্র কি? ইকুয়াল টু mc স্কয়ার, ইকুয়াল টু mc স্কয়ার। এখানে m এর মান কোনটা হবে? এখানে m এর মান এটা হবে, আর c স্কয়ার মানে তো বুঝোই যে 3 × 10⁸ কে স্কয়ার করে দিবা। মান বড় হবে, এই যে এইটার মানটা বড় হবে, 2n + 2p এর মানটা বড় হবে। এই মানটা বড় হবে দেখেই তো আমি মডুলাস দিয়ে দিছি, যে এটা থেকে এটা বিয়োগ করা যে কথা, আর এটা থেকে এটা বিয়োগ করে মডুলাস করা তো একই কথাই, তাই না? আচ্ছা যাই হোক, তোমরা তাহলে বুঝে গেছো। আমি তাহলে নেক্সট প্রবলেমে চলে যাই। আমরা এখন পড়বো হলো নিউক্লিয়ার বিক্রিয়া, মানে ফিশন ফিউশন। ফিশন ফিউশন আমরা আজকে পড়বো। আমরা এখন পড়বো ফিশন ফিউশন। তো এখান থেকে যদি আমরা একটা প্রবলেম সলভ করি, টাইপ 3, ফিশন ফিউশন। তো ফিশন মানে কি? আসলে ফিশন মানে হচ্ছে ভাঙা, আর ফিউশন মানে গড়া। এটা সহজ বাংলা ভাষা, বাট আমরা চলো রিটেনের জন্য যদি কিছু আগাই। রিটেনের হইতেছে প্রবলেম 1। প্রশ্ন বলছে যে 12, এখানে হলো গিয়ে তোমার 25, এখানে হলো গিয়ে 12, এখানে হলো গিয়ে ম্যাগনেসিয়াম প্লাস হোয়াট, এখানে হচ্ছে সোডিয়াম, এখানে হচ্ছে 22, এখানে হচ্ছে 11, প্লাস হিলিয়াম, এখানে 4, এখানে 2। এখন এটা আমাদের সলভ করতে হবে। তোমরা এটা জানো, এটা কিন্তু আসলে ইজি। এগুলো আসলে কি করে, এইটা তারপর এটাটা আমি জানি না, তো এটাটা আমি একটা কাজ করি, আমি আননোন x ধরে নিলাম, এবং এখানে হচ্ছে প্রোটন সংখ্যা আমি p বললাম। তোমরা জানো এখানে z ও লেখা হয়, যাও তোমাদের মতো করে লিখি z, আর এটা হচ্ছে a। তো এখানে হচ্ছে প্রোটন সংখ্যা, এগুলো সব প্রোটন সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারি? 12 যোগ এখানে প্রোটন সংখ্যা কত? z, মানে এইটার বাম পাশে প্রোটনগুলো যোগ করবা সমান সমান দিয়ে এইটার ডান পাশে প্রোটনগুলো যোগ করবা। আই রিপিট, তীর চিহ্নের বাম পাশে প্রোটনগুলো যোগ করবা, মানে কি হবে 12 + z, আর ডান পাশে প্রোটনগুলো যোগ করবা 11 + 2। তাহলে কত হবে? z এর মানটা কত হবে? 13 থেকে 12 বিয়োগ করলে 1 হবে, অর্থাৎ এটার মান হবে গিয়ে 1। অনুরূপভাবে ওটাও করবা, যে 25 এর সাথে এই যদি যোগ করো, এটার সাথে যদি তুমি এটা যোগ করো, কি পাবা? এটা যোগ এটা, 22 যোগ 4, তাহলে এখান থেকে এর মান কত বের হয়ে গেল? 26 থেকে 25 বিয়োগ করলো 1 হবে। এখন কথা হইলো, তার মানে এটা আসলে কিছুই না, প্রোটন একটা আছে, আবার পুরোটা ইয়া করেও একটা। এটা কে হইতে পারে আমাকে একটু বলো দেখি। মানে প্রোটন একটা আর কোনো নিউট্রন নাই, মানে এটা কি পরমাণু? এটার কি আসলে কোনো এক্সিস্টেন্স আছে? এটা কি পজিট্রন? এটা কি নিউট্রন? নিউট্রনের কি হয়? নিউট্রনের উপরে 1 থাকে, কিন্তু প্রোটন তো থাকে না। তার মানে এখানে আসলে শুধু প্রোটন, এটা শুধু প্রোটনের কথা বলতেছে। উপরে 1 নিচে 1 মানে কি? এটা প্রোটন না। উপরে 1 মানে কি? নিউট্রন 0টা, আর নিচে 1 মানে কি? একটা প্রোটন। এটা আসলে প্রোটনের কথা বলছে, যে ম্যাগনেসিয়ামের সাথে যদি তুমি একটা প্রোটন যোগ করো, সেটা কি সোডিয়াম এবং হিলিয়ামে পরিবর্তিত হয়। আশা করি এটা বুঝছো। তারপরে তোমরা একটু কমেন্ট করি। আচ্ছা, ওই যে আগের যেটা বলতে নিছিলাম E = mc স্কয়ার। আচ্ছা, এনার্জি কোনটা বলতেছো ভাই? আপনার কি মন খারাপ? এই প্রশ্নের আনসার কি জানি। আচ্ছা, মার্জিয়া সুলতানা বলছে বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে অনিন্দিতা বলছে বুঝছি। আচ্ছা ঠিক আছে, তোমরা অনেকেই বলছো যে বুঝছো। আচ্ছা তাহলে চলো আমরা ডিউ 19 বিষয়ে একটা প্রশ্ন আসছে, সে প্রশ্নটা আসলে ভুল আছিল। তারপর হচ্ছে ডিউ 16-17। তোমাদের তাহলে 16-17তে আসা একটা অঙ্ক করতে দেই। আমাদের সময় আসছে এরকম একটা অবজেক্টিভ তোমাদেরকে দেই করতে। ডিউ 16-17 প্রশ্নটা হচ্ছে যে
ইউ উপরে 236 নিচে হচ্ছে 92 প্লাস এন উপরে 1 নিচে 0, তারপর হচ্ছে বেরিলিয়াম উপরে এটা তুমি বের করবা, এটা 56 প্লাস ক্রিপ্টন উপরে হচ্ছে 92 নিচে হচ্ছে 36 প্লাস তিনটা উপরে 1 0 এন। এটা হচ্ছে 2016-17 আসছে। তোমাকে বলছি যে বক্স করা এই অংশটার মান বের করতে, আমাকে এটা বের করে দাও। এটা আমি করব না, তোমরা আমাকে এটা বের করে দাও। বক্স করা যেটা আছে না, এই মানটা তোমরা আমাকে এখন বের করে দাও। চল একটা অঙ্ক আগেরটার মতোই। আচ্ছা, এটা আমাদের লাস্ট পেজ, আমরা কিন্তু পরমাণু মডেল শেষ, এটা আমাদের লাস্ট পেজ পরমাণু মডেলের। আচ্ছা, অনেকে বলছে বুঝছি বুঝছি বুঝছি, আনসার বি 141। সুদীপ্ত বলছে 141, জাহিদ, তারপরে নেলুম্বা নুসিফেরা। আচ্ছা, নেলুম্বা নুসিফেরা এটা কিসের বৈজ্ঞানিক নাম আমি ভুলে গেছি। নুসিফেরা আমার মনে আছে কিসের জানি বৈজ্ঞানিক নাম, এই নেলুম্বা নুসিফেরা। ডেটল আনসার দিচ্ছে বি, শাফিদা জারিন বি, মুনাত আমাল এ, স্মৃতি এ, সাদিয়া ফরোজ এ, আয়শা এ, ফারিহা ফারিন এ। 141, দুইজন খালি বি আনসার দিচ্ছ, ডেটল আর শাফিদা। আমাকে একটু নেলুম্বা নুসিফার একটু বললো এটা কিসের বৈজ্ঞানিক নাম? পদ্ম ফুল, বা যাক, হ্যাঁ মনে পড়ছে, সেই কোন কালে পড়ছিলাম পদ্ম ফুলের। হ্যাঁ, আচ্ছা, অনেকে বি বলতেছো, অনেকে এ বলতেছো, কাহিনী কি? হ্যাঁ, একজন এক একটা বলতেছো। যে এখানে যে 3 লেখা একটু ভালো মতো দেখছো তো, এখানে 3 লেখা ভালো মতো দেখছো তো, আমি করে দিব। এই যে 236 যোগ এখানে হলো 1 সমান সমান, এটা আমি বের করব, এটা কত 92, আর এটা কত 3 1 কে 3। ঠিক আছে, এটা ভালো মতো বুঝছো, এটা ভুলে আবার 1 লেখা ফেললো না। তাহলে কত হলো 237, আর এখানে কত 95 আর বক্স করা। তাহলে এখন 237 থেকে 95 বিয়োগ করে দাও। একটু ঠান্ডা মাথায় দেখো কিন্তু তোমরা কে কি কি আনসার দিচ্ছিলা। আমি আবার রিপিট করি, 236, এখানে 92 ইউরেনিয়াম, এখানে একটা কিন্তু খেয়াল করে দেখো, এখানে কিন্তু একটা, এখানে সামনে কিছু লেখা নাই। তারপর এখানে বেরিলিয়াম উপরে বক্স করা 56, তারপর 92, ক্রিপ্টন 36, তিনটা ইন্টু উপরে 1, তাহলে 3 1 কে 3 হবে। তাহলে 236 যোগ 1 সমান সমান বক্স করা 92 যোগ 3, তাহলে বামে হলো 237, ঠিক আছে, আর ডানে হলো কত 95। যদি আমরা এটা বিয়োগ করি কত হয়? এখানে 2 হয় আর এখানে 8 হয়, 82 হয়। আরে এই কি বললাম, এখানে কত হয় 2 হয় আর এখানে কত 4 থাকতেছে, আর থাকতেছে 1, 142 হয়। 142 মানে অপশন বি আসতেছে। তোমরা যারা এ বলতেছো আমি বুঝি নাই, এ কেন বললাম? দুশো 92 N10 বেরিলিয়াম উপরে বক্স নিচে 56, তারপরে ক্রিপ্টন 92 36, তারপর নিউট্রন 141। কারা কারা বলছো 141? এটা কি তোমরা ইয়া দেখা বলছো? যারা এ বলতেছো কাহিনী কি? তোমরা কি বই দেখা বলছো? বই ভুল দেওয়া তো, বই 141 দেওয়া। এই যে এই জয়কলিতে 141 দেওয়া, এটা ভুল তো। তোমরা যারা 141 বলছো এরা সত্যি কথা বলো, স্বীকার করো, কোনো সমস্যা নেই, লাস্ট ক্লাস। তোমরা কি আসলে বই দেখে আনসার বলছো? হ্যাঁ, এটা তো 142, 141 তো বলার কথা না ভাইয়া। আচ্ছা, ইউরোপের 235 হবে, তোমরা বলতেছো ইউরোপের 235 হবে কেন? ইউরোপের আচ্ছা, প্রশ্নে লিখছে ইউ 235 কিন্তু ওইখানে আবার লিখছে ইউ 236, এটা কথা বলছো? আচ্ছা, বুঝছি তোমাদের কথা বুঝছি। মানে প্রশ্নে বলছে কি নিচের সমীকরণে ইউ 235 এর ফিশন বিক্রিয়া দেখানো হয়েছে, খালি বক্সটিতে নিচের কোন সংখ্যাটি হবে। পরে ওনারা ইউ লেখা এটা 236 লিখছে। হ্যাঁ, মানে এটা আসলে
এই যে এখানটাতে যে লিখছে এইখানটাতে ভুল ছিল, মানে প্রশ্নে ভুল ছিল, প্রশ্নে ইউ 235 ভুল ছিল, বাট পরে আবার যখন ইকুয়েশনটা লিখছে এখানে 236 লেখা হয়েছে, এখানে 235 হবে। আমার কথা ক্লিয়ার? উনারা লিখছে যে নিচের সমীকরণে ইউ 235 এর বিক্রিয়া দেখানো হয়েছে, খালি বক্সটিতে নিচে কোন সংখ্যাটি হবে, এরপর ইকুয়েশন এটা দিয়ে দিচ্ছে, এটা যখন দিয়ে দিচ্ছে এটা আবার 236 লিখছে। সো এক জায়গায় 235 এক জায়গায় 236 এরকম তো হবে না, উপরে 225 বসে এখানে 235 হবে, তাহলে এখানে 235 হলে তখন আনসারটা কত হয়ে যাবে, তখন আনসারটা এ হয়ে যাবে। আশা এর জন্য তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়েছে, একজনের এ একজনের বি আসছে। আচ্ছা এখানে বলছে ভাইয়া বড় পারমাণবিক নং দিয়ে যদি বলে মৌলটা কি, তাইলে কি কয়েকটা বড় মৌলের জেডের মান মুখস্থ রাখা লাগবে? মৌলের জেডের মান কোনটা বেশি ইম্পর্টেন্ট এটা একটু বলেন। আচ্ছা মৌলের জেডের মানের মধ্যে সবথেকে বেশি আসলে তোমার আসে কোনটা? 82 83 84 এগুলোই বেশি আসে, এর বাহিরে খুব একটা আসে না, মানে বেরিয়াম ক্রিপ্টন ইউরেনিয়াম। তারপরে এখানে আশেপাশে আর তো তেমন কিছু আসে না, পরীক্ষা আসার মতো আসে না, এগুলোই ঘুরে ফিরে আসে, বুঝছো? তারপর ইউরেনিয়াম হচ্ছে যেটা আসে, ব্যারিয়াম আসে, ক্রিপ্টন, আচ্ছা 82 রূপে যেগুলো 82 83 84 এগুলো আসে, আর এগুলো বাদে ব্যারিয়াম ক্রিপ্টন আসে আর কি। হ্যাঁ এমনি সাধারণত তোমার কার্বন 14 এটাও তো তেজস্ক্রিয়, তাই না? তারপর তোমার ফসফরাসেরটাও আসে তেজস্ক্রিয়, বাট 82 পরে যদি আমাকে কোশ্চেন করে, তুমি আমাকে কোশ্চেন করেছিল ভাইয়া বড়গুলার ক্ষেত্রে সাধারণত 82 83 84 এগুলো আসে। আরো যদি স্পেসিফিক বলতে চাও তাহলে আমাকে পর্যায় সারণী দেখতে হবে, ঠিক আছে? তো ওরকম ভাবে আমি তোমাকে বলবো এত মুখস্থ করার দরকার নাই, কারণ কি সবসময় পরীক্ষা হলে ইউরেনিয়াম, তারপরে এর আশেপাশে যেগুলো আছে রেডিয়াম, এগুলোই পরীক্ষার হলে আসে। সো তোমার আহামরি আর অন্য কিছু মুখস্থ করার দরকার নাই, মানে খুবই আনকমন নাম, যেমন তোমার মনে করো 97, এটা কি পরীক্ষা আসবে কিনা? 97 দেখো কেমন অদ্ভুত নাম, তারপর 98 দেখো, তো এগুলো হচ্ছে পরীক্ষা আসবে না, এগুলো প্যারা খাইও না, মানে যেগুলো কমন সেগুলো থেকেই আসবে। নামগুলো যেগুলো কমন তোমরা আগে বুঝছো। আচ্ছা ঠিক আছে, তো এরই মাধ্যমে হচ্ছে আমাদের নবম চ্যাপ্টার শেষ। আমরা আমাদের সর্বশেষ চ্যাপ্টারে এসে পড়বো। সেমিকন্ডাক্টর থেকে সাধারণত এরকম প্রশ্ন আসে না, যদি আমি টাইপ 1 টাইপ 2 ধরে ধরে করাই। তোমরা দেখো আমি অবজেক্টিভগুলো যে দিয়ে দিছি, টাইপ 1.1 হচ্ছে গতি ও রোধ, ফার্স্টে ওনার অঙ্ক দিয়ে দিছে, তারপর ট্রানজিস্টরের অঙ্ক দিছে, তারপর প্রবাহ লাভের অঙ্ক দিছে, অর্থাৎ সব অঙ্ক, হ্যাঁ বুঝছো, এখানে সব অঙ্ক দিছে আর কি। আমি আবারও বলি, মানে এই ডিউতে যত প্রশ্ন আসছে সব অঙ্ক আর কি, ইয়া প্রশ্ন আসে নাই। ওই যে তোমরা যেমন পি টাইপ অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহী, পি এন জাংশন, অনেক বাংলা লাইন আছে না, এগুলোর থেকে তোমরা দেখো অ্যাডমিশনের প্রশ্ন নাই, এগুলো দেখো ভালো মতো দেখো, তোমরা তো পিডিএফ দিয়ে দিছি, অনেক অবজেক্টিভ দিয়ে দিচ্ছে, এখানে অবজেক্টিভ আছে, বাট এগুলো অ্যাডমিশনে আসে নাই, আমি আবারও বলি অ্যাডমিশনে শুরুই হয়েছে অঙ্ক থেকে, ওই যে গতি রোধের যে অঙ্ক আছে না, ওই অঙ্ক থেকে টাইপ 1.1 যেটা গতি রোধের শুরুই অঙ্ক থেকে, বাট আমি তোমাদের ওগুলো শিখাবো, পি টাইপ এন টাইপ এগুলো আমি এখন তোমাদের শিখাবো, মানে অল্পের উপর আমি তোমাদেরকে বুঝাই দিব। তো পি টাইপ আসলে কি? পি টাইপ এন টাইপ, তো পি এর মধ্যে হইতেছে কি পজিটিভটা বেশি থাকে, এন এর মধ্যে নেগেটিভ বেশি থাকে। আসলে পজিটিভ বলা উচিত না, এটাকে হোল বলা হয়, হোল আর পজিটিভের মধ্যে পার্থক্য আছে। তো পি টাইপের মধ্যে আসলে কি হয়, যে সকল গুলা অপদ্রব্য যে মিশানো হয়, তোমরা জানো মাঝখানে তো আসলে সিলিকন থাকে, তো সিলিকনের সর্বশেষ স্তরে কটা থাকে? 1টা 2টা 3টা 4টা থাকলো, ঠিক আছে? এখন তুমি এমন একটা মৌল অ্যাড করলা অপদ্রব্য হিসাবে যার সর্বশেষ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে। সর্বশেষ কক্ষপথে কয়টা? 3টা। অ্যালুমিনিয়াম হতে পারে, ফসফরাস হতে পারে, ওই যে নদীতে পানি আসে সকাল বিকাল, মানে নদীতে মানে নাইট্রোজেন, পানি, ফসফরাস আসে মানে আর্সেনিক, সকাল মানে এসবি, বিকাল মানে হচ্ছে বিসমাথ। এটা আমি এইভাবে মনে রাখছি, নদীতে পানি আসে সকাল বিকাল, এদের পারমাণবিক, এদের সর্বশেষ কক্ষপথে 3টা করে ইলেকট্রন আছে। সো আমরা তাহলে আসলে কি করে বলতে পারি যে আচ্ছা সরি, এটা তো 5টা, আমি এটা কি ভুল বললাম, দূর, ওই অ্যালুমিনিয়ামেরটা হবে সামনে, হ্যাঁ আমি তোমাদের মনে উল্টা বলে ফেলছি, আমি 5টা বলে ফেলছি আর কি, আমি তোমাদেরকে এন টাইপেরটা বলে ফেলতেছিলাম। তো সর্বশেষ কক্ষপথে 3টা আছে, তো অ্যালুমিনিয়ামদের, তাই না? অ্যালুমিনিয়ামদের মনে রাখা সিরিয়ালটা কি তোমাদের মনে আছে? যে আমরা জানি প্রত্যেকটা সিরিজ মনে রাখার একটা ছন্দ থাকে। সর্বপ্রথমটা কি ছিল? লিনাকে রুবি ছেঁচে ফেলেছে। তারপর 2 নম্বরে কি ছিল? বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো। তারপর মাঝখানের গুলো তো আসলে ছন্দ টন্দ দিয়ে মনে রাখে না সাধারণত। তারপর 3 নম্বর যেটা, আমি একটু ভুল বলছি, আমি একটু ভুল বলে ফেলছি, এটা আসলে এন টাইপেরটা বলে ফেলছিলাম, 5 যেটা
বাংলাদেশ আওয়ামী লীগের গান ইন্ডিয়ার তরে, বাংলাদেশ আওয়ামী লীগের গান ইন্ডিয়ার তরে, এইরকম আমি ভেবে শিখছিলাম। এটা হচ্ছে কি 3, যাদের সর্বশেষ কক্ষপথে 3টা থাকে, আর এটা হচ্ছে যাদের সর্বশেষ কক্ষপথে 5টা থাকে। আই রিপিট, আমি ফার্স্ট এটা 3 বলে ফেলছিলাম ভুলে। তো বোরন, বিতে হচ্ছে বোরন, এখন অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে, ইন্ডিয়াম আছে। এখন সর্বশেষ ধরা যাক আমি বোরন অ্যাড করলাম। আমি বোরন অ্যাড করলে হবে কি, আমার তো 3টে ইলেকট্রন আসবে, এখানে একটা ইলেকট্রন আসবে, এখানে একটা ইলেকট্রন আসবে, এখানে একটা ইলেকট্রন আসবে। তো এই জায়গাটা তো আসলে খালি রয়ে গেল, এই জায়গাটা কি হয়ে গেল, খালি রয়ে গেল। এখন পাশে তো আরেকটা সিলিকন আছে, এই পাশে তো আরো সিলিকন আছে, এই পাশে আরো সিলিকন আছে। তো এরকম করে যদি আমরা প্রত্যেকটার মধ্যে আঁকতে যাই, তখন কি ঘটনা ঘটবে, যে একটা পরমাণুতে একটা হোল কিন্তু মিসিং, মানে একটা পরমাণুতে একটা ইলেকট্রন মিসিং। তো ওই ইলেকট্রনটা মিসিং হওয়ার কারণে এইখানটাতে এই পাশ থেকে আরেকটা ইলেকট্রন আসবে, আইসা ওকে ভরাট করবে। ওকে ভরাট করলে ওর এখানে আবার একটা হোল তৈরি হবে, ওর এখানে একটা হোল তৈরি হবে, ওর তো আগে থেকে একটা হোল ছিলই, আর একটা হোল তৈরি হয়ে যাবে। কারণ ইলেকট্রন চলে গেলে হোল তৈরি হয়, ইলেকট্রন চলে গেলে সেই জায়গাটায় ফাঁকা হয়ে যায়, এটাকেই হোল বলে। আমি আবারও তোমাদেরকে বলি, হোল কি, হোল হইতেছে ইলেকট্রন চলে গেলে সেখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়, ওই ফাঁকা স্থানটিকে হোল বলে। তো এরকম ওর যেহেতু 7টা ছিল, ওর একটা তো আবার পূর্ণ হইতে হবে, কি পার্শ্ববর্তী থেকে একটা ইলেকট্রন আসবে আর সেই জায়গাটা পূর্ণ করে দেবে, কিন্তু নিজে তো আবার খালি হয়ে গেল, নিজে আবার খালি হয়ে গেল, তাহলে আরেকটা হোল হয়ে গেল। তারপরে কি হবে, এই তার মানে এই হোলটা কি হলো, এই হোলটা তো আসলে এখানে ছিল, এই হোলটা এখান থেকে এখানে এসে পড়লো, পরে এইটা আবার মনে করো পার্শ্ববর্তী আবার সিলিকনে হোলটা এসে পড়বে। হ্যাঁ, তো এরকম আবার একটা হোল পার্শ্ববর্তী সিলিকনে আসবে। তার মানে আসলে ব্যাপারটা কি, হোলের যে মুভমেন্টটা হচ্ছে, মানে হোল ফিক্স থাকবেই 100% শিওর, এটা ইলেকট্রন দিয়ে মানে প্রশমিত হবে না। কারণ তুমি অ্যাড করছো এমন জিনিস যেগুলোতে 3টা করে আছে, 4টা করে যদি থাকতো তাও একটা কথা ছিল, আছে 3টা করে, আর 5টা করে থাকলে কি হবে, এন টাইপ হবে, ওটার মধ্যে তোমার একটা ইলেকট্রন বেশি। যেমন তোমার ছিল সিলিকন, তো সিলিকনের চারপাশে 1টা 2টা 3টা 4টা, তুমি অ্যাড করলা কি, তুমি আর্সেনিক অ্যাড করলা। তুমি আর্সেনিক যদি অ্যাড করো, 1টা 2টা 3টা 4টা হবে, আর একটা এক্সট্রা থাইকা যাবে, এই এক্সট্রা ইলেকট্রন থাইকা যাবে। তো একটা এক্সট্রা ইলেকট্রন সে কি করবে, আবার পার্শ্ববর্তী আরেকটা সিলিকন ওইখানে সে যেতে চাইবে, সেখানে গিয়ে দেখবে কোনো জায়গা নেই, 8জন ফিল আপ হয়ে গেছে, সে আবার আরেকটা সিলিকনের কাছে ওই পাশে যাবে, ওইখানে গিয়ে দেখবে ওইখানেও ফাঁকা নাই, জায়গা পূরণ হয়ে গেছে। তাহলে ব্যাপারটা আসলে কি দাঁড়ালো, যে ইলেকট্রনটার মুভমেন্ট হতে থাকবে। তো ইলেকট্রনের মুভমেন্ট মানে হচ্ছে কি এন টাইপ, অর্ধপরিবাহী, ঠিক আছে। তো পি টাইপ, এন টাইপ এগুলো আলাদা আলাদা, এগুলোকে আবার জোড়া লাগানো হয়, এগুলোকে জোড়া লাগে পি এন জাংশন বলা হয়। জাংশন শব্দের অর্থ হচ্ছে মিলিত স্থল, এইটা হচ্ছে মিলিত স্থানটা আমাদের জাংশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যদি ডায়োডের ম্যাথে চলে যাই ডিরেক্টলি, আমাদের টাইপ 1.1 অনুযায়ী, টাইপ 1.1, তো এখানে কোথায় প্রশ্ন আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, JU 1819। প্রশ্নটা হচ্ছে যে কোনো পিএন জাংশনে 0.2 বিভব পার্থক্যের পরিবর্তনের জন্য জন্য 5 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ পাওয়া গেল। এখন প্রশ্ন হলো গতীয় রোধ কত। এটা কোনো অঙ্কই না, V = IR এর মধ্যে করে ফেলতে পারবে। গতীয় রোধ কত, আসলে গতীয় রোধ কি, ওই যে V = IR আছে না, ওইটাই আর কি। এখন পার্থক্য, জাস্ট বিভব পার্থক্য বলার কারণে এখানে ডেল V দিয়ে লিখি আর কি। আর পিএন জাংশনের পরিবর্তনের জন্য 5 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ পাওয়া গেল। গতীয় রোধকে আমরা ডেল R দ্বারা প্রকাশ করে থাকি, মানে এখানে সবগুলোতে ডেল দিয়ে দিতে পারো, এগুলো কোনো ম্যাটার করে না আর কি। তাহলে ডেল R মানে কি, রোধের পার্থক্য সমান ডেল V ডিভাইডেড বাই ডেল I। তাহলে ডেল V কত, ভোল্টেজ 0.2, আর কারেন্ট কত 5 মিলিঅ্যাম্পিয়ার। 5 মিলিঅ্যাম্পিয়ার মানে কি 5 × 10⁻³ তাহলে উপরে হলো 2 × 10⁻⁻1 আর 5 × 10⁻³ তাহলে এটাকে আমরা যদি 20 দিই তাহলে এটা কি -2 হয়ে যাবে, কাটাকাটি করলে 4 হবে, তাহলে 4 × 10⁻⁻1 বা 0.4 আসছে আমার। সো এটা आंसरটা হবে 0.4। ঠিক আছে। ও আচ্ছা, এটা তো উল্টায় যাবে, উল্টায় গিয়ে গেলে 0.4 হয় কেমনে, এটা তো পাওয়ারে 1 বেড়ে যাবে, উল্টা আরো পাওয়ার 1 হবে, মানে -2 -1 আছে প্লাস, আমি উল্টা মাইনাস লিখে ফেলছি, তো এটা কত হয়ে যাবে, 40 হয়ে যাবে আর কি। টাইপ 1.2 ট্রানজিস্টর।
আচ্ছা, এই আমার হচ্ছে কারেন্ট চলে গেছে, কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থা আছে, সমস্যা নাই, ইউপিএস আছে। আমি একটু লাইটটা চালাই নি। আচ্ছা, আলো এতটুকুই ব্যবস্থা। আমি আবারও বলি, আমার হচ্ছে কারেন্ট চলে গিয়েছে, হ্যাঁ, বাট ইউপিএস দিয়ে আর এই লাইট যতটুকু চলে এতটুকুই আছে আর কি। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলছে বোঝা যায়, তাহলে ঠিক আছে, তাহলে তো ভালোই। তোমরা লেখা দেখতে পারলে হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা তাহলে নেক্সট যে প্রবলেম যাব, আমরা হচ্ছে ট্রানজিস্টর কিছু আগে বেসিক শিখবো। তোমাদেরকে আমি আগে ট্রানজিস্টর বেসিক শিখাই। আমি তোমাদের আরেকবার বলি, এই যে ট্রিপলিতে আমরা যে পড়ালেখাগুলো করি, এটা পুরোটা কিন্তু সেমিকন্ডাক্টর, পুরাটা সেমিকন্ডাক্টর। মানে আমাদের ফার্স্ট ইয়ারে ছিল, ফার্স্ট ইয়ারে কোনো সেমিকন্ডাক্টর ছিল না, সেমিকন্ডাক্টর শুরু হয়েছে সেকেন্ড ইয়ার থেকে, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার পুরোটা সেমিকন্ডাক্টর। এখনো যে পড়তেছি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স আর কি, এখনো মানে এগুলো ডিপ জিনিসপাতি আমাদের আছে, মানে তোমাদের যা আছে এগুলোর কিছুই না আর কি, অনেক অ্যাডভান্স লেভেলের। মানে যদি তোমাকে প্রশ্ন করা ভাই সেমিকন্ডাক্টর মানে কোন সাবজেক্টের আন্ডারে পড়ছে, এটা ট্রিপলির আন্ডারে পড়ছে। এই যে ট্রানজিস্টর, এটা কোন কোন সাবজেক্ট আন্ডারে পড়ছে, এটা ট্রিপলির আন্ডারে পড়ছে। তো আমি তোমাদেরকে সহজভাবে যদি কিছু বোঝানোর চেষ্টা করি, যে যেহেতু তোমাদের বিস্তারিত বেশি কিছু নেই, ছোট ছোট সূত্র, তারপরে হচ্ছে খালি এনপিএন পিএনপি দুইটাই আছে মাত্র, আর কিছু নাই। পিএনপি মানে কি, যে ওই যে একটু আগে বুঝালাম না, পি আর এন দুইটা একত্রিত করে পিএন জাংশন তৈরি করা হয়, আবার তিনটা একত্রিত করেও কিন্তু তৈরি করা হয় এনপিএন পিএনপি। তো এনপিএন পিএনপি এটার মধ্যে আসলে বেসিক যে পার্থক্যগুলা তোমরা যে জানো, যে চিত্রগুলা যে এরকম টাইপের হয়ে থাকে, এই যে এরকম হয়ে থাকে আর কি। অথবা তোমরা এটাকে আরেকভাবেও তোমরা এটা বলতে পারো যে এমিটার, এখানে আসলে আমাদের টোটাল তিনটা জিনিস থাকে, যে তোমার হচ্ছে এমিট করে, যে যেখান থেকে আসলে কারেন্টটা বের হয় সেটাকে আমরা এমিটার বলে থাকি। তারপরে কালেক্টর, যে কালেক্ট করে, আর আরেকটা হচ্ছে বেস। টোটাল আমাদের তিনটা জিনিস থাকে, বাট মেইন প্রবলেম হলো এটা বাংলাগুলা। এটা ইংরেজি মনে রাখা ইজি, বাট বাংলাগুলা একটুখানি ঝামেলা করতে পারে। তো কালেক্টর যেটা, এটা একটু বাংলা মনে রাখবা, সংগ্রাহক, সংগ্রাহক। তারপর হচ্ছে ইমিটার, যেটা ইমিটার, এটা আসলে কি ইমিট করে, এটা কি বলে বাংলায়, কি বলে বাংলা তো আমি ভুলে গেলাম। এমিটার, নির্গহ, এমিটার বাংলা তো আমি ভুলে গেলাম। এমিট করে আর কি, হ্যাঁ, এমিট করে মানে কি নির্গত আর কি। আচ্ছা, এটা বাংলাটা একটুখানি দেখে নিতে হবে, ইমিটার বাংলা কি। তারপর হচ্ছে বেস, বেস মানে হচ্ছে কি পিঠ। মানে আমরা আসলে মানে ইংরেজি বলতে বলতে, মানে আমরা যখন ক্লাসে এগুলো পড়ি, আমরা কখনো সংগ্রাহক বলি না, মুখ দিয়ে সংগ্রাহক ওয়ার্ড আসে না, কালেক্টরই আসে। পিঠ, পিঠ কখনো মুখ দিয়ে আসে না, আমরা বেজই বলি। তারপরে এমিটার ছাড়া আমরা এটা বাংলাটা সাধারণত আসে না, এর জন্য আমার মাথায় আসতেছে না। এমিটার, নিঃসারক, নিঃসারক, নিঃসারক মাথায় আসছে, নিঃসারক। যাই হোক, এগুলো বাংলাগুলো খুব টাফ লাগতেছে। তো আমরা এখানটাতে আসলে কি কি পড়বো? হ্যাঁ, এখানে যে প্রবলেম ওয়ানটা আছে সেটা হলো নিঃসারক প্রবাহের পরিবর্তনের জন্য এই পিট কতটুকু পরিবর্তন করতে হয়, এরকম টাইপের ম্যাথ। প্রবলেম ওয়ান যেটা আছে সেটা আসলে তোমার জাস্ট কারেন্টের নিয়ে আর কি। এখানে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই সূত্রটা আসে, আই সমান সমান আইবি প্লাস আইসি। এটা কিন্তু তোমার এনপিএন এর জন্য প্রযোজ্য, আবার পিএনপি এর জন্য তোমার প্রযোজ্য। মনে রাখবা, এনপিএন ট্রানজিস্টর বলো, এটা আসলে আমরা কি শিখতেছি, ট্রানজিস্টর শিখতেছি। আর একটা কথা ভাইয়া, ট্রানজিস্টর কোথায় অ্যাপ্লাই করা হয়, কোন জায়গায় অ্যাপ্লাই করা হয় না আমাকে বলো। টিভি থেকে শুরু করে 1950 সালে ট্রানজিস্টর আবিষ্কার হয়েছে, টিভিতে ট্রানজিস্টর ইউজ করা হয়, কম্পিউটার, মোবাইল, হ্যাঁ, সব জায়গায় ট্রানজিস্টর। তোমার একটা মজার ব্যাপার বলি, এই যে মোবাইলের স্পিড ডিপেন্ড করে কিন্তু ট্রানজিস্টরের উপর, এটা তোমরা মনে হয় জানো না। যে কতদিন পর পর শুনো না যে 7 ন্যানোমিটারের মোবাইল, 7 ন্যানোমিটার চিপের বা 7 ন্যানোমিটার ট্রানজিস্টরের মোবাইল বেরিয়েছে। তো এখন যে মোবাইলগুলো আছে, মানে আজ থেকে 1 বছর আগে যত মোবাইল ছিল সব প্রায় 14 ন্যানোমিটারের ছিল। তোমাদেরকে বলি আসলে 14 ন্যানোমিটারের মিনিং কি। এগুলো মিনিং হচ্ছে এরকম, তোমরা এগুলো শিখছিলা, এই যে মাঝখান দিয়ে যে থাকে, এই যে এখানে একটা ব্যাটারি থাকে, তোমরা এই চিত্রগুলো শিখছো না, যে এখানটাতে মনে করো যে এই পাশ থেকে এই পাশে যায়, ওই যে ফরওয়ার্ড বায়াস থাকে, রিভার্স বায়াস থাকে, এগুলো আসে না, এগুলো তো আজকে তোমাদেরকে পড়াই ফেলি, এখনই পড়াই ফেলি। ধরা যাক এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে মাইনাস। এখন এখানে কিছু পরিমাণ কি আছে, এন আছে। এন মানে কি, যে তোমার নিউট্রন আছে। এখন নিউট্রনগুলা যদি এদিক দিয়ে চলে যায় তখন সেটা কি, এটা হবে রিভার্স বায়াস। এখন তোমরা বলতো ভাই রিভার্স মানে কি, ফরওয়ার্ড মানে কি। এদিক দিয়ে যদি যায়, এদিক দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় সেটাকে বলবা কি, ফরওয়ার্ড বায়াস। আমার কথা বুঝছো, যদি এদিক দিয়ে যদি ফ্লো হয়, মানে এই পাশ থেকে এই পাশে যাবে, এই পাশ থেকে এই পাশে যাবে, এটা হলো ফরওয়ার্ড বায়াস। বাংলায় কি, সম্মুখী ঝোঁক। ঠিক আছে, বাংলা মনে রাখবা, ইংরেজি মনে রাখবা। আর যদি উল্টা দিকে যদি যায়, যে এইভাবে যদি যায়, এইভাবে যদি যায়, তাহলে এটাকে আমরা বলবো রিভার্স বায়াস।
রিভার্স বায়াস মানে কি বিমুখী ঝোঁক, একটা হচ্ছে সম্মুখী ঝোঁক যদি এদিক দিয়ে যায়। এখন তোমাদের অনেক সময় বুঝতে পারো যে ভাইয়া কোন সময় ফরওয়ার্ড কোন সময় রিভার্স হয়। এই যে নেগেটিভ যদি পজিটিভের সাথে যুক্ত থাকে এটা কি এদিকে যাবে, জীবনে কোদিকে যাবে, মাইনাস কি প্লাসকে না আকর্ষণ করে। আবার এখানে যদি হোল থাকে বা পজিটিভ থাকে এরা কি হবে মাইনাসের দিকে আসবে, এরা তো এদিক দিয়ে আসবে, এরা এদিক দিয়ে এবং এরা এদিক দিয়ে, এটা কি রিভার্স বায়াস হবে। বা যদি উল্টাটা হয় এখানে পি এখানে এন, তাহলে কি হবে এখানে এখানে হোলগুলা আর এখানে হচ্ছে আমাদের পজিটিভগুলা, তাহলে হোল তো পজিটিভ 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 বিকর্ষণ করবে, ও ওই দিক দিয়ে চলে যাবে, ওই দিক দিয়ে চলে যাবে। তাহলে যে মাঝখান দিয়ে ডিপ্রেশন লেয়ার, এটাকে কি বলা হয় ডিপ্রেশন লেয়ার। এই ডিপ্রেশন লেয়ারটা কি হয়ে যায়, ডিপ্রেশন লেয়ারটা ছোট হয়ে যায়। তো তোমাদেরকে ডিপ্রেশন লেয়ার কেন বুঝিতেছি, তোমাদের মসফেট বোঝানোর জন্য। এই মসফেট আসলে আবার কি জিনিস তোমরা ভাববা, এটা মানে আমাদের আর কি, তোমাদের কিছু না। মসফেট মেটাল, এমতে হচ্ছে মেটাল, ওতে হচ্ছে অক্সাইড, এসতে হচ্ছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, আর এটা ফেট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। মানে এটা একটা ট্রানজিস্টর, মসফেট হলো একটা ট্রানজিস্টর, এটা সাধারণত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসে ইউজ করা হয়। তো এই মসফেটের কথা তোমাদের বলতে দিয়েছিলাম, ওই যে 7 ন্যানোমিটার 14 ন্যানোমিটার মোবাইল, এটা নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছিলাম আর কি। এগুলো এক্সট্রা জিনিস, যে তোমার মনে করো যে মানে এই যে তোমার একটা লেয়ার থাকে আর কি, হ্যাঁ এই যে মসফেট, এই যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের তোমার মাঝখানে এই মস এমটা হচ্ছে মেটাল, মানে তোমার কিছু পরিমাণ মেটাল থাকবে, আবার অক্সাইডও থাকবে। এই যে এদিকটাতে কিছু পরিমাণ মেটাল থাকে, আবার অক্সাইডও থাকে। তো এটা মাঝখানে একটা গ্যাপ থাকে, ওই গ্যাপটা তোমার যত ছোট হবে তত তোমার মোবাইলের জন্য ভালো, বা স্পিড প্রসেসিং স্পিড তত বাইরে যায়। আগে 2 বছর আগে সব 14 ন্যানোমিটারের মোবাইল ছিল। তো আমাদের স্যাররা তখন আলোচনা করতেছিল যে দেখিস আর কতদিন পরে এই, মানে আমি যখন ফার্স্ট সেকেন্ড ইয়ারে আর কি, তখন স্যাররা বলতেছিল যে 7 ন্যানোমিটার বের হয়ে যাবে, বের হয়ে গেছে। শাওমি বের করছে আগে, শাওমি মনে হয় সবার আগে বের করছে 7 ন্যানোমিটারের মোবাইল, ওগুলো প্রচুর স্পিড আর কি। এরপর আরো অনেকে হুয়াইও মনে হয় হুয়াই বের করে ফেলছে। তারপর মোটামুটি এখন সব মোবাইল, অনেক মোবাইল 7 ন্যানোমিটার এর প্রসেসর হয়ে গেছে আর কি। তোমরা যারা মোবাইল নিয়ে একটু আইডিয়া রাখো, তোমরা এগুলো জানো। এই যে অনেকেই পড়ছে, আচ্ছা ঠিক আছে। আমরা চলো এখন ম্যাথে চলে যাই। ম্যাথ কিছুই না, এই চ্যাপ্টারের ম্যাথ হলো একটাই, আই সমান আইবি প্লাস আইসি। এটা সবসময় রাখবা, বাংলাগুলো মনে রাখলেই শেষ। দেখো তোমাদের সবগুলো এখন করে দিতে পারবো। আই সমান আইবি প্লাস আইসি দিয়ে মনে রাখলে হবে। আর এখানে কিছু পরিমাণ কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টের নামগুলো বাংলা নাম সহ মনে রাখবা। এই কনস্ট্যান্টের নামগুলো কি করবা, বাংলা নাম সহ মনে রাখবা। যেমন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, আমি সব সূত্র এক পাশে লিখে দিই। অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টরটা আসলে কি আলফা, আলফা মানটা তোমরা মুখস্থ রাখবে আইসি ভাগ আইই, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা বাংলা ইংরেজি যেটা কারেন্ট গেইন, এটাকে বলা হয় কারেন্ট গেইন বিটা, কারেন্ট গেইন হচ্ছে বিটা, এটা হচ্ছে কি আইসি ভাগ আইবি। এই 3টা সূত্র তোমরা মুখস্থ রাখবা। এই 3টা সূত্র যদি আমরা মুখস্থ রাখি, আমরা হচ্ছে ডিউ বলো বা যে কোনো টাইপের বলো আমরা অঙ্ক করতে পারবো। যেমন একটা চিত্র যদি তোমাদেরকে দেখাই, এই যে ধরা যাক এই যে এরকম, এখানে দিয়ে দিল 0.95 মিলিঅ্যাম্পিয়ার, এখানে একটা দিল যে এখানে যাচ্ছে। মনে রাখবা যদি ভিতরে ঢুকে তাহলে পিএনপি, সবসময় মনে রাখবা। ট্রানজিস্টর চেনার উপায় তোমাদের বলে দেয়, যে কারেন্টটা দেখলে বোঝা যায়, কারেন্ট যদি ভিতরে ঢুকে, যে এখানটা যদি বেজে যদি ঢুকে তাহলে সেটা হবে পিএনপি, ঠিক আছে। তো এখানে হচ্ছে তাহলে 0.05 মিলিঅ্যাম্পিয়ার দিয়ে দিছে। তো প্রশ্ন হচ্ছে এর নিঃসারক প্রবাহ কত, নিঃসারক প্রবাহ কত, এটা হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে। নিঃসারক প্রবাহ চাইছে। তো অপশনগুলো যদি আমরা লিখি, অপশন এ 1 মিলিঅ্যাম্পিয়ার, অপশন বি 1.01 মিলিঅ্যাম্পিয়ার, অপশন সি 0.99 মিলিঅ্যাম্পিয়ার, অপশন ডি কোনোটি নয়, কোনোটি নয়। তো আমরা যদি লিখি আই সমান আইবি প্লাস আইসি, তো আমাদের আইবির মান কত, এই যে বেজ, এটা সবসময় রাখবো, এটা হচ্ছে বেজ, এটা হচ্ছে বেজ বা বাংলায় কি বলে পিঠ, এটার মান কত 0.05। আর এটা হচ্ছে আমাদের কি কালেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কালেক্টর, এই যে এখান দিয়ে আসতেছে যেটা, এটা কালেক্টর 0.95। তাইলে দেখো তোমাদেরকে বলছি এখানে কেসিএল অ্যাপ্লাই করতে, মানে এই যে আই সমান আইবি প্লাস আইসি, এটা কেসিএল দিয়ে আসছে। কেসিএল দিয়ে কিভাবে আসছে দেখো, আইবি মানে কি ঢুকতেছে, এই যে আইবি ঢুকতেছে, আবার আইসি কি ঢুকতেছে, আর আই মানে কি বের হইতেছে, এই যে বের হইতেছে, ঠিক আছে। সো আই এর চিত্র হবে বাইরের দিকে। তাইলে যদি আমরা যোগ করি 1 মিলিঅ্যাম্পিয়ার হয়। সো আমাদের আনসারটা হবে এইটা, ঠিক আছে।
তারপর প্রবাহ লাভ এবং বিবর্ধন, এখানের মধ্যে তোমার আরেকটা সূত্র আছে যে বিটা সমান সমান আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। এই সূত্র আমি লিখে দিলাম, অঙ্ক করে লাভ না, খালি ডাইরেক্ট বসানোর অঙ্ক ভাই, এগুলো অঙ্ক করে লাভ নাই। এই আইবি মান তো তোমরা জানো যে পিঠের মধ্যে দিয়ে কারেন্ট, কালেক্টরের মধ্যে দিয়ে কারেন্ট, এমিটারের মধ্যে কারেন্ট, প্রশ্ন দিয়ে দিব খালি বসাইবা, প্রশ্ন দিয়ে দিব খালি বসাইবা। এখানে আর কোনো টাইপের অঙ্ক নাই। অর্থাৎ এরই মাধ্যমে আমাদের এইটা পুরোটাই শেষ। আমরা এখন হচ্ছে সংখ্যা পদ্ধতি বা আইসিটির টপিকগুলো পড়বো। তো তোমরা আমাকে একটু কমেন্টে বলো আইসিটির এগুলো কি পড়ানোর দরকার আছে কিনা, মানে তোমরা পারো কিনা, তোমরা তো মনে হয় প্র্যাকটিসের মধ্যে নাই। আচ্ছা, ঝুমুর বলতেছে ভাইয়া ফরওয়ার্ড আর রিভার্সটা একটু আরেকবার বলেন। ঝুমুর ফরওয়ার্ড আর রিভার্সটা বুঝো নাই? ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস মানে আমি বলতেছিলাম যে পিএনপি এমন টাইপ ট্রানজিস্টর, এগুলো যদি আমরা পিএন ট্রানজিস্টর, পিএনপি হইতেছে পরে, এটা হচ্ছে যখন তুমি তিনটা একত্রিত করো, দুইটা যখন করবা, এই যে পি এটা মনে করো এন, এটা একটা ব্যাটারির সাথে যদি আমি লাগাই, পি মানে কি পজিটিভ না, হোল, এই যে হোল, আর এটাও কি পজিটিভ। এখন পজিটিভ এই যে এটার সাথে এটা তো কানেকশন হচ্ছে, এখন পজিটিভ তো পজিটিভের দিকে আসতে পারে না, পজিটিভ তো আসবে নেগেটিভের দিকে, এটা নেগেটিভ, তাহলে ও কি করবে এদিক দিয়ে যাবে। আর এগুলো কি নেগেটিভ, ও কানেক্টেড কিসের সাথে, নেগেটিভের সাথে, নেগেটিভ তো নেগেটিভের দিকে আসতে পারে না, ও আসলে আসবে পজিটিভের দিকে, তাহলে ও চলে যাবে এই দিকটাতে। তাহলে হবে কি দুইজন তো এই যে একজন এই যে ওই দিক যাচ্ছে ওই দিক যাচ্ছে, বলছিলাম এরকম যদি হয় যে মাঝখান দিয়ে ফ্লো হচ্ছে, মাঝখান দিয়ে ফ্লো হইলে তখন সেটা কি, তখন ফরওয়ার্ড বায়াস। এই যে মানে এটার মধ্যে পাস হইলে ফরওয়ার্ড বায়াস। এখন যদি এরকম হইতো এটা নেগেটিভ, এটা যদি নেগেটিভ হইতো, এটা যদি পজিটিভ হইতো, তখন এগুলো নেগেটিভ এবং এগুলো হইতেছে পজিটিভ, তখন কি হইতো, তখন এই নেগেটিভগুলো পজিটিভ এসে পড়তো, আবার নেগেটিভ এই পজিটিভগুলো নেগেটিভ এসে পড়তো, ঠিক কিনা? যদি আসা পড়ে মাঝখান দিয়ে কি গেল, কারেন্ট ফ্লো হইলো না, তো তখন এটা এদিক দিয়ে চলে যায়, এটা এদিক দিয়ে চলে যায়। আমার কথা ক্লিয়ার? এই যে নেগেটিভগুলো যদি পজিটিভ আসা পড়ে, এটা তো এদিক দিয়ে এসে পড়ে, এই দিকে এসে পড়ে, মাঝখান দিয়ে তো গেল না। যদি মাঝখান দিয়ে যায় তাহলে ফরওয়ার্ড বায়াস বা বাংলায় বলে সম্মুখী যোগ, আর যদি মাঝখান দিয়ে না যায় তাহলে আমরা বলবো রিভার্স বায়াস বা বাংলায় বলবো কি বিমুখী যোগ। ঝুমুর কমেন্টে বলো বুঝছো কিনা। আমি পরের ইয়াতে চলে যাই, সংখ্যা পদ্ধতিতে চলে যাব। সংখ্যা পদ্ধতি আইসিটির এই জিনিস পাতি, বাট আমি বুঝাই দিচ্ছি আইসিটির জিনিস সংখ্যা পদ্ধতি। তো সর্বপ্রথম আমরা যেটা শিখবো সেটা হলো বাইনারি থেকে ডেসিমেল, বা ডেসিমেল থেকে আমরা বাইনারি। ফার্স্টে আমরা শিখবো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল টু বাইনারি। তো এখানে আসলে 25 দিয়ে যদি আমরা করি, আসলে এটা ডেসিমেল টু বাইনারি বলা উচিত না, ডেসিমেল টু যে কোনো কিছু। খেয়াল করে দেখো 25 আমরা ডেসিমেল থেকে বাইনারি নিচ্ছি, অর্থাৎ প্রশ্নটা হচ্ছে এরকম যে 25 এটা হচ্ছে ডেসিমেল, এটাকে আমরা বাইনারি বানাবো। তো আমরা যদি বাইনারি বানাতে চাই, যদি 2 দিয়ে দেই, তোমরা অনেকে প্রশ্ন করতে ভাই এগুলো কি পরীক্ষা আসে? আসে, ফিজিক্সে আসে। দেখো 25কে 2 দিয়ে ভাগ করো, 25কে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত হয়? 12.5 হয়, বাট আমরা লিখবো 12, আমরা লিখবো 12 মানে ভাগ ফলটা লিখবো। 25কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 12, কিন্তু ভাগশেষ 1 থেকে যেতেছে, 12 2 24, 25 তার 1 বাকি থাকে, এখানে ড্যাশ চিহ্ন দিয়ে 1 লিখবা। এরপর আবার 2 দিয়ে এটা ভাগ করবা, 6 হবে, এবং 6 2 12, আমাদের ভাগশেষ আর নাই মানে 0, এখানে 0 হবে। আবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3 হবে, 3 2 6, ভাগশেষ আর নাই 0 হবে। আবার 2 দিয়ে ভাগ করলে 2 1 কে 2, 1 ভাগ থাকতেছে, তার মানে ভাগশেষ 1 হবে। আবার 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0 হবে, ভাগশেষ 1 হবে। এই যে এই লাইনটা অনেকে বুঝে না লাস্টে এসে, যে 1 ভাগ যদি আমি 2 প্রয়োগ করি, 1 ভাগ 2 হলে কত হয়? 0 হয় না? 0ই তো হয়, শুধু ভাগশেষ থাকে 1, ভাগফলটা তো 0ই হয়। এই যে 1 কে 2 দিয়ে তুমি ভাগ করতে পারো, উল্টা লেখা যাচ্ছে, 1 কে 2 দিয়ে তুমি ভাগ করতে পারো, 0.5 হয় না? তাহলে 0.5 মানে কি? এখানে তো 0, তাহলে 0 দিলে 0 কে 0, হাতে 1 থাকে, ওই একটাই তো আমাদের ভাগশেষ। তাহলে আমাদের নিচে থেকে উপর দিকে লিখতে হয়, আমাদের আনসার হবে 11001, এই যে 11001। তাহলে আনসার কি? 25 এর যদি করতে বলা হয় 11001 হবে। এই হয়ে গেল। আচ্ছা, এটা কি ছিল তোমার ডেসিমেল থেকে বাইনারি বললাম। এখন পরীক্ষার হলে এটা তো আসলে বাইনারি না হয়ে তো অক্টালও হইতে পারতো। এটা যদি অক্টাল হইতো, মানে আমি আসলে শিখেছি তোমাকে ডেসিমেল টু যে কোনো কিছু, ডেসিমেল টু যে কোনো কিছু, বাকিগুলো আমি করাবো না আর কি। যদি এটা অক্টাল হইতো তাহলে এখানে 8 দিতে আর কি। আমার কথা কি বুঝছো? যদি অক্টাল হইতো তাহলে কি করতা? 8 দিতা। এই 8 একে 8, 8 2 16, 3 8 24, তাহলে হাতে থাকে 1। আবার 8 একে আবার কি হয় এখানটাতে, মানে এই যে প্রসেসটা আসলে শিখলাম, এটা আসলে কি প্রসেস সেটা হইতেছে তোমার কথা, যে আমরা
এরপরে যদি একটুখানি দেখি একটা এক্সাম্পল দিয়ে করাই দিই আর কি। হ্যাঁ, যেমন এখানে সব বাইনারি। আচ্ছা, দশমিকওয়ালা একটা বাইনারি করে, দাঁড়াও এটা তো পরে আসতেছি। দশমিকওয়ালা তো শিখাই নেই, দশমিকওয়ালা একটা শিখাই, তার আগে একটু তোমাদের কমেন্ট দেখি। আচ্ছা, আমাদের সাথে এখনো 50 জন যুক্ত আছো। আমি হচ্ছে এখন তোমাদেরকে ইয়াটা শিখাবো, মানে দশমিকওয়ালা যদি থাকে, যেমন তোমাকে বলা হলো 64.30 কে বাইনারিতে পরিণত করো, মানে এটা হচ্ছে ডেসিমেলে আছে, এটা বাইনারিতে পরিণত করতে বলছে। 64.30 কে বাইনারিতে পরিণত করতে বলছে। তো 64 কে আগে করে নিবা, 64 2 দিয়ে হয়েছে নরমালি করে এটা কত আসবে? এটা আসবে 10000, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা জিরো হবে, ঠিক আছে? 64 কে করলে এরকম হবে আর কি, এটা তো পারবেই। বাট 0.30টা আমি তোমাদেরকে করে দিতে চাচ্ছি। 0.30 এটা কি, এগুলো যে গুণ করবা, এগুলো যে ভাগ করে আসছিলা, ঠিক আছে? আর এখানে গুণ করে যাবা। তো এটা যদি তুমি গুণ করো, এটা কত হবে? 200 গুণ করলে 0 হবে, 3 দুগুণ কত হবে? 6 হবে। হাতে কি কিছু থাকতেছে? হাতে কিছু থাকতেছে না, তাহলে এখানে 0 দিবা। পরে আবার 2 দিয়ে গুণ করবা, 2 এর সাথে 0 গুণ করলে 0, 6 দুগুণ 12, 12 2 হাতে থাকতেছে 1, এখানে 1 লিখবা। আবার যদি তুমি 2 দিয়ে গুণ করো 0, আর এখানে 2 দুগুণ 4, হাতে কিছু থাকতেছে না। সো এখানটাতে আমরা আবার 0 লিখবো। আবার 2 দিয়ে গুণ করলে কত হয়? 80 হয়, হাতে কিছু থাকতেছে না, 0 হবে। তার মানে এটা তো আসলে চলতেছে, এটা কিন্তু চলতেছে। আবার 2 দিয়ে গুণ করো 160 হবে, তাহলে এখানে হাতে 1 থাকতেছে। তাহলে ব্যাপারটা হলো আমরা জাস্ট কয়েকটা ঘর নিব আর কি। সো আমাদের আসলে কয় ঘর নিব সেটা আসলে তোমার ইচ্ছা, আমরা এটা উপর থেকে নিচের দিকে লিখবো। সো এই 64টার জন্য তো আমরা লিখে ফেললাম। 64 জন্য কি হবে? 1 1 2 3 4 5টা শূন্য হবে, 1 2 3 4 5টা শূন্য হবে। তারপর দশমিক দিবা, এই যে দশমিক দিবে। এবার 30, এই 30কেই তো আমরা 0.30কে আমরা করছি, এটা চলতে থাকবে, এটা আসলে 0 পর্যন্ত যাইতে হয়, বাট এটা তো 0 আসতেছে না। 60টা আবার দিতে গুণ করলে 120 হয়, 120টা আবার এটা চলতে থাকবে। 120 করলে 1 থেকে যাবে 20, 20 দিতে গুণ করলে 40 হয়, মানে তো চলতেই থাকবে। সো তুমি কতক্ষণ নিবা? তুমি 5টা ঘর নিও, 4-5টা ঘর নিলে হয়। 0 1 0 0 1 0 1 0 0 1 ডট 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 দিয়ে দিবা। সো এইটাই হবে আমাদের আনসার। আমরা যেমন কি করি, যেমন 63.556 আমরা 4 ঘর 5 ঘর লিখলেই তো আনসার হয়ে যায়, তাই না? মানে আমরা এত বেশি ঘর তোমরা নেই না, কারণ এইটা যে কথা আর 3 ঘর একই কথা, তাই না? সো তোমরা দশমিকগুলো এখন থেকে এভাবে করবা। আচ্ছা, এরপরে এখানে খুব কম আছে, আইসিটি তো অনেক বেশি, ফিজিক্স এত বেশি না, ফিজিক্স অল্প অল্প কয়েকটা দিচ্ছে। আমি শুধু যেগুলো পরীক্ষা আসছে আমি ওগুলো কয়েকটা করে দিই আর কি। আচ্ছা, অক্টাল থেকে এখন আমরা হেক্সাডেসিমাল শিখব। আচ্ছা, এখন যেটা শিখলাম এগুলো কি সব ভাগ করে, আমরা টাইপ ধরে শিখি। এখন যেটা শিখলাম সেটা সব ভাগ করে ছিল। এখন আমরা শিখব যে কোনো কিছু থেকে ডেসিমেল, উল্টাটা শিখবো আর কি। যে কোনো কিছু থেকে আমরা এখন কি শিখবো? ডেসিমেল শিখব। যেমন একটা প্রবলেমস আছে যে 101011 এইটাকে ডেসিমেলে বানাইতে বলছে। এটাকে আমরা যদি ডেসিমেলে বানাই, রুলসটা দেখো। রুলসটা হচ্ছে আসলে এগুলোকে লিখবা, সবার বাম এখানে আগে মনে মনে 0 দিবা, সবার এই পাশে যেটা আছে উপরে 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এভাবে দিবা। সবার বাম পাশে কে 1 না, 1টা লিখবা, লিখা ইনটু দিয়া তুমি আসলে কি কার থেকে চেঞ্জ করতেছো? বাইনারি থেকে। যে কোনো কিছু বলছি, এটা বাইনারি, আমি এক্সাম্পল দেখাচ্ছি। কেন অক্টাল তো হইতে পারতো, হেক্সাডেসিমাল তো হইতে পারতো, ঠিক আছে? তো আমরা বাইনারি দিয়ে দেখাচ্ছি, লিখে 2 দিবা। এরপর উপরে পাওয়ার কত দিবা? এই উপরে 5 লিখছি না, উপরে যেটা লিখছি সেটা পাওয়ারে লিখবা, তারপরে প্লাস লিখবা। এই এখানে কত লেখা? 0, এরপরে সংখ্যাটা 0, 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার কত হবে? 4 হবে, কারণ 0.4 লিখছি। তারপর আবার প্লাস কত লিখছি? 1, 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার কত হবে? উপরে 3 লিখছি, তাহলে হবে 3, প্লাস আবার হবে 0, 0 ইন্টু 2 টু দ্য পাওয়ার কত হবে? উপরে 2 লিখছি, 2, তারপর হবে 1, তাহলে 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার কত হবে? উপরে 1 লিখছি, তারপরে আবার 1, তাহলে কি হবে? 1 ইন্টু 2 টু দ্য পাওয়ার 0 হবে। তাইলে এটার মান কত? 2 টু দ্য পাওয়ার 5 এর মান কত? 32। এটা তো বাদ, জিরোগুলো বাদ দিয়ে দিবা, জিরোগুলো বাদ। 2 টু দ্য পাওয়ার 3 এর মান কত? 8, 2 টু দ্য পাওয়ার 1 এর মান কত? 2, 2 টু দ্য পাওয়ার 0 এর মান কত? 1। তাহলে আমাদের আনসারটা কত হইতাছে? 32 8 40, 40 আর 3 43 আমার আনসার আসতেছে। সো এটার আনসারটা হলো 43 হইছে। শেষ। তাহলে আমি যে কোনো কিছু থেকে এখন তোমাদেরকে ডেসিমেল শিখায় ফেললাম।
আচ্ছা তোমাদের যদি কমেন্ট দেখি, আচ্ছা গুড, তোমরা সবাই বুঝছো 43। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে বুঝে গেছো। আমরা আমরা এখন পরবর্তীটাতে চলে যাই আর কি। পরবর্তী আসলে কি, আমরা যে কোনো কিছু থেকে ডেসিমেল শিখছি, যে কোনো কিছু ডেসিমেল থেকে যে কোনো কিছু শিখছি। আসলে ব্যাপারটা শুধু ডেসিমেল না, একসাথে এগুলো সবই শেখা হয়ে গেছে, মানে ডেসিমেলের সাথে রিলেটেড সব শেখা হয়ে গেছে। তাহলে বাকি রইল কি অক্টাল এবং হেক্সাডেসিমাল, এদের সাথে রিলেটেড। অক্টাল এবং হেক্সাডেসিমাল, মানে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এই যেমন তোমাকে যদি বলা হয় এ বি সি, এটাকে তোমার বাইনারিতে কনভার্ট করতে, তোমরা কি করবা? আগে দেখবা হেক্সাডেসিমাল হলে 4টা 4টা নিবা, অক্টাল হলে 3টা 3টা নিবা, শেষ। আমার এই রুলসটা সবসময় মনে রাখবা যে হেক্সাডেসিমাল হলে 4টা 4টা করে নিতে হয়, আর অক্টাল হলে 3টা 3টা করে নিতে হয়। এটা যেহেতু হেক্সাডেসিমাল, এখানে 4টা 4টা করে নিবা। তো এ বি সি তোমরা সবসময় জানো যে 0 হলে 0, 1 1, যদি 10 হয় সেটা হবে 2, 11 হলে 3, 100 হলে 4, 101 হলে 5, 110 হলে 6, 111 হলে 7, তারপরে 100 হলে 8, 1001 হলে 9, 1010 হলে 10, 1011 হলে 11। ও আচ্ছা, তারপরে আর কি কি আছে? 1100 হলে গিয়ে 12, 1101 হলো 13, 1110 হলো 14, 1111 হলো 15। তো তোমরা জানো এগুলো হচ্ছে এফ ই, তারপর ডি, তারপর সি, তারপরে বি, তারপরে এ। এই তো এ কটা, তাই না? এখন একটা খেয়াল করতে হবে, এবিসি কে যদি কনভার্ট করতে বলা হয়, এ মানে কত 1010, তাহলে আমরা এখানে 1010 লিখবো। বি মানে কত 1011, 1011। সি মানে কত? সি মানে হচ্ছে 1100, 1100। এখন যদি বলা হয় এবিসি কে তোমার বাইনারি আকারে লিখতে, এটা হেক্সাডেসিমাল, এটা বাইনারি আকারে লিখতে, তাহলে आंसर কি হবে 1010, এই যে 1010, 1011 আর কি 1100, এইটাই হবে আমাদের आंसर। ঠিক আছে, যদি এখানে এরকম আসতো 0001 আসতো, তাহলে এই জিরোগুলা বাদ দিয়ে লিখতে আর কি, কারণ সামনে জিরোর কোনো দাম নেই আর কি। ঠিক আছে, এখন এটা হেক্সাডেসিমাল থেকে বাইনারি সি 4টা 4টা করে নিছে। এবার যদি তোমাকে এরকম বলতো অক্টাল থেকে, সাপোজ এটা আজকে 76, এটা তোমার কি বললো? এটা তোমারে বললো কি বাইনারি নিতে। এরকম যদি বলা হয় তাহলে কেমন করতে? এই 7 এবং 6 3টা 3টা করে তখন নিতাম। তো 7 মানে হলো 111 এবং 6 মানে কত 110, তখন এখানে 110 হইতো, তখন কিন্তু 111 এইটাই হইতেছে তোমার বাইনারি। আমরা কিন্তু আমাদের ক্লাস একেবারে শেষ মুহূর্তে এসে পড়তেছি। আর কি পড়ানো বাকি আছে? আর তো কিছু বাকি দেখি না। আরেকটা টাইপ বাকি আছে, সেটা হলো হেক্সাডেসিমালের সাথে অক্টাল। এটাই হলে আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, আচ্ছা ঝুমুর কোশ্চেন করছে যে ভাইয়া 11 নম্বর চ্যাপ্টার কি করাবেন নাকি? এখন 11 নম্বর চ্যাপ্টার থেকে তো আসলে কিছু আসে না, আমি তোমাকে একটু দেখাই। আমি তোমাকে অ্যাডমিশন একটা প্রশ্ন, আমি অ্যাডমিশন প্রশ্ন যদি আমরা দেখি, আমি কখনো আসতে দেখি নাই। লুনাও কোশ্চেন করছে 11 নম্বর চ্যাপ্টার কি পড়াবেন কিনা। আমি যে বিগত যে বছরের প্রশ্ন দেখছি ওগুলো কোথাও আসে নাই। তারপরে দুইটা বাচ্চার কান্না, সেটা আমার ভাইগনা আর কি, আমার ভাই কান্না করতেছিল না ওই। আচ্ছা ডিউতে আসছে একটা অঙ্কটা আসলে দেখানো উচিত। আচ্ছা আমি দেখাবো 11 চ্যাপ্টার থেকে একটা দুটো অঙ্ক দেখাবো, দাঁড়াও। ডিউতে একটা অঙ্ক পাইছি, আচ্ছা আমি 11 চ্যাপ্টার থেকে কি পড়াবো আমাকে বলো। এখানে অঙ্কই আছে, খালি একটা অঙ্ক, একটা টাইপের অঙ্ক আছে, ওই অঙ্কটা দেখাই দিব। হ্যাঁ, বাকিগুলো তো সব মুখস্থ। ঈশ্বর কণা কোনটি, এটাকে আমি পড়াবো। মহাবিশ্বের নিচের কোনটির পরিমাপ সবচেয়ে বেশি, পালসার কি, তারপরে হচ্ছে নক্ষত্রের ভর, তারপরে তারকা সংকুচিত হলে কি হয়, এগুলো সব কয়টা হইতেছে গিয়ে তোমার সব তোমাদের নিজেদের মুখস্থ পড়া। সো তোমরা যদি বলতে চাও ভাইয়া আমরা কি পড়বো না, আমি বলবো হ্যাঁ পড়ো। কোনগুলো পড়বা? এই অ্যাডমিশনে যেগুলো আসছে, এটার পাশাপাশি এইচএসসিতে আসছে, আজ আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব, যাও সমস্যা নেই, তোমরা বাসায় পড়ে নিবা আর কি। মানে এগুলো সব মুখস্থ করা। আমি কি পড়াবো? যে তারকা শুনলেই তুমি বুঝবা যে নিউট্রন তারকা সংকুচিত হলে কিসে পরিণত হয়,
তারপর তারকা কি দ্বারা গঠিত, মহাবিশ্বের বর্তমান তাপমাত্রা কত, এটা তো মুখস্থ মান, মেডিকেলের মতো পড়া। আমি এগুলো কি পড়াবো বলো? রেডিও টেলিস্কোপের গুরুত্বপূর্ণ দিক কয়টি, হাবলের টেলিস্কোপ নিচের কোনটি, তারপর কত বছর পর হাইড্রোজেন সৃষ্টি হয়েছে, মরিকণিকা কয়টি, লেপটন কণার স্পিন কি, মহাবিশ্বের প্রসারিত হচ্ছে, এটা কে বলছে? হ্যাঁ, আমি যেগুলো তোমার বললাম এগুলো হচ্ছে যে জয়কলির বানানো প্রশ্ন। আর এখানে অ্যাডমিশন তুমি পাবা না, কারণ কি এটা নতুন অ্যাড করা হয়েছে, এই চ্যাপ্টারটা নতুন অ্যাড 2016 সাল, আমাদের আগের বছর অ্যাড করা হয়েছে। বাট অ্যাডমিশন যদি বলো যে ভাইয়া এটা অ্যাডমিশনে আসে কিনা, হ্যাঁ আমি তোমাদের বলতেছি, সে আমাদের আগের বছর এটা অ্যাড করা হয়েছে। তো আমাদের আগের বছর অ্যাড করা হলো অ্যাডমিশনের ক্ষেত্রে কিরকম আসে আমি তোমাদের বলি। ডিউ 19 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 19 আসছে, রাজশাহী ইউনিভার্সিটি 19 আসছে, কুমিল্লা 19 আসছে। কুমিল্লা তো আসলে বোর্ড আর কি, এখান থেকে তো অ্যাডমিশনের প্রশ্ন আসেই না। ঠিক আছে, আমি ডিউতে যে প্রশ্ন আসছে সেটা দেখাই দিব। তার আগে দিয়ে আমি যে হেক্সাডেসিমেল অক্টালের অঙ্কটা দেখাই নি তো এখনো। হেক্সাডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, ওই টাইপটা আমি এখন তোমাদেরকে দেখাই দিব। তো ধরা যাক তোমাকে দিয়ে দেওয়া হলো এ বি সি, এটা একটা হেক্সাডেসিমেল, তোমাকে বললো কি এটা অক্টালে নিতে, এটা অক্টালে নিতে বলছে। তো আমরা রুলস জানি, হেক্সাডেসিমেল থেকে অক্টালে কোনো সরাসরি বানানোর রুলস নাই, আমরা আগে বাইনারি কনভার্ট করে নিব। তো এ বি সি, এ মানে আসলে জানি কত ছিল, আমি তো এক্সাক্ট মনে নাই, 1111, এটা ছিল এফ, আমি উল্টা মনে রাখি বুঝছো। তাহলে ই হইতেছে কত হবে 1110, 1101, এটা হইতেছে ডি, তারপরে সি হবে 1100, তারপরে বি হবে কত 1010, তারপরে 1001, এটা হবে এ। আমি কি ভুল লিখলাম? এফ হইতেছে 1111, তারপরে নিচে এখানে হবে 11, 10, 1, 00, 10, 01, ঠিক আছে 100, এটা হচ্ছিল আমাদের এই 9 পর্যন্ত ছিল আর কি। আচ্ছা খেয়াল করে দেখো, এ বি সি ডি ই এফ, আমাদের টোটাল যে লাস্টে যে 6টা আছে, এই 4টা 1 হইতেছে এফ, তারপরে 10 হইলে ই, 01 হইলে ডি, তারপরে 00 হইলে সি, তারপরে হইলে আবার 1010 হইলে বি, 1001 হইলে এ, এগুলাই। আচ্ছা তাহলে আমাদের এর এ কত হবে 1001, তারপর বি কত 1010, তারপর সি কত 1100। এখন এগুলো তো আসলে হেক্সাডেসিমেল থেকে আমরা বাইনারি নিচ্ছি, বাইনারি 4টা করে নিতে হয়, বাট আমাদের অক্টালে লাগবে 3টা করে। তাহলে এগুলো আগে একত্রিত করি, 1001, তারপরে 1010 এবং 1100 একত্রিত করলাম। এখন 3টা করে আমরা নিব, এই যে ডান পাশ থেকে 3টা করে, এই একটা নিলাম 100 আসলে কে ছিল বলো দেখি, 107 ছিল না, 7, তারপরে 101, 101 কে ছিল 6 ছিল, তারপরে আবারও যদি 3টা নাও 111 ছিল, ওই সরি 107 না, দূর 111 ছিল 7, তাহলে 100 কত ছিল আমরা জানি 1, 10, 11, আমাদের 3 ছিল এবং 100 4 হবে আর কি। ঠিক আছে, আমি ভুল লিখতেছি, উল্টা পাল্টা লিখে ফেলছি। তারপরে দেখো 110 কোনটা হবে, জাস্ট এটা পরেরটাই তো, মানে 6, এটা হবে 6, আর 100 এটা আমাদের কোনটা ছিল, আমাদের এটা ছিল 4। সো আমাদের কিন্তু আসলে কনভার্ট করা শেষ। যদি তোমাকে কোশ্চেন করা হয় অক্টালে নিলে কি হবে, এটা হবে 4654, অক্টালে নিলে এইটা হবে। ঠিক আছে, যে 100 ছিল 4, 101 হলো 5, 110 হলো 6, 100 হলো 4, 4, 6, 5, 4, এইটা হবে আমাদের অক্টাল। সো এরই মাধ্যমে আমাদের 10ম চ্যাপ্টারও শেষ। আমরা এখন 11 চ্যাপ্টার, শুধু যে অঙ্কটা আছে এই জ্যোতির্বিজ্ঞানে আসে সেটা আমরা দেখবো। তার আগে একটু কমেন্ট দেখি তোমাদের এই চ্যাপ্টারের উপর কোনো প্রবলেমস আছে কিনা। এই চ্যাপ্টারের উপর প্রবলেমস আছে কিনা আমি একটু দেখে নিই। আচ্ছা আমি ভুল লিখছি, আচ্ছা দেখি 0 হইতেছে গিয়ে 0, 1 হইতেছে গিয়ে 1, 10 হইতেছে গিয়ে 2, 11 হইতেছে গিয়ে 3, 100 হইতেছে গিয়ে 4, তারপর 101 হইতেছে গিয়ে 5, 110 হইতেছে গিয়ে 6, 111 হইতেছে গিয়ে 7। আচ্ছা এবার আসি এখানটাতে এবিসি, আমি এবিসি গুলো ভুল লিখছি, এ হবে 1010। আচ্ছা এবিসি গুলো আমি তাহলে ভুল লিখছি, তো 111 ছিল, তারপরে 110, তারপরে হলো এই যে এখানটায় ভুল লেখা ফেলছি নাকি 101, 100। আচ্ছা তাহলে আমি এবিসিডি গুলো ভুল লিখে ফেলছি, এই তো এ হচ্ছে 1010। আচ্ছা বুঝতে পারছি, এখানে আমার একটু ভুল হয়ে গেছে, এতে আমার ভুলটা হয়ে গেছে, এই যে এখানটাতে এতে আমার ভুল হয়ে গেছে, এতে আমি কি লিখে ফেলছি 1001 লেখা ফেলছি, তো এটা আসলে কি হবে 1010 হবে।
আচ্ছা ঠিক আছে, তো লাস্ট মুহূর্তে এসে আমি ভুল করে ফেলছি, বাট তোমরা আশা করি ভুলটা বুঝতে পারছো। তোমরা তো অঙ্কটা কি বুঝছো? তো অঙ্কটা তো বুঝছো। আচ্ছা স্মৃতি বলছে আর করা লাগবে না ভাই, আমরা পারবো। লাস্ট টাইম এসে কেন ভুল করে ফেলছি আমি নিজেও জানি না। এটা এই এত এত ইজি ম্যাথ আমি জীবনে ভুল করবো, তোমরা কো। আচ্ছা এখানে লজিক গেট থেকে অ্যাডমিশনে আসে নাই। লজিক গেট থেকে, লজিক গেট, অর গেট, নট গেট, এগুলো বেসিক তো তোমরা পারো। অর গেট, নট গেট বেসিকগুলো পারো না? তারপর যদি একটু দেখাই দিই, যেমন ইয়াতে আসছে আর ইউ 19-20 একটা রিটার্ন আসছে, ওটা দেখাই দিই। আমি আবারও বলতেছি, এটা আমি কেন ভুল করে ফেলছি আমি জানি না, সরি। এটা খুব বাচ্চাদের মতো ব্যাপ। আমি কিন্তু আইসিটিতে ইয়াতে 40-40 পাইছি। এই ইন্টারে আমি ফুল মার্কস পাবো আইসিটিতে। আমাদের সময় 4টা সেকশন ছিল। আমাদের সময় আইসিটি প্রশ্ন অবজেক্টিভ অনেক হার্ড ছিল। মানে আমি ফার্স্ট চ্যাপ্টার থেকেও কিন্তু আনসার করছি। তোমরা মনে হয় ভাবো আইসিটি ফার্স্ট চ্যাপ্টার থেকে আনসার করলে ফুল মার্কস দেয়, 10-10 দেন, আমি পাইছি। তারপর প্রোগ্রামিং এ হচ্ছে তোমাদের মোটামুটি জানো, আগে বলছিলাম না যে আমি যে রোবোটিক্স যে কাজগুলো যে করি এগুলো সব প্রোগ্রামিং করতে হয়। তো আমার হচ্ছে সি প্রোগ্রাম সেই ইন্টারে মনে করো যে অ্যাডভান্স লেভেলে শেখা শেষ। আর আমি কিন্তু একজন ওয়েব ডিজাইনার, এটাও তোমাদের বলছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে WIE অর্গানাইজেশন ওয়েব ডিজাইনার হিসেবে ছিলাম, 1 বছরের মতো ছিলাম। তো এখানে হচ্ছে ওটার জন্য তোমার HTML CSS খুব ভালো জানা লাগে। তো আমি ইন্টারে থাকতে আমি ওয়েবসাইট বানিয়ে ফেলছিলাম। ইন্টারে থাকতে আমি নিজে নিজে বানাইতে পারি, আমার ভালো লাগতো, ওয়েবসাইট বানিয়েছিলাম। তো এই আর কি। তো তোমরা তো এখন ইন্টার পাস করো, ইন্টারের কোনো প্যারা নাই। বাট যারা ইন্টারে আছে তাদেরকে আমি বলি যে ভাই ইন্টারে ফুল মার্কস পাওয়া সম্ভব। আমাদের সময় 4টা সেকশন ছিল 40 আর অবজেক্টিভ ছিল 35। আমার এখনো মনে আছে আমার 6টা অবজেক্টিভ ভুল গেছিল। মানে আমার আইসিটি মার্ক ছিল 94, রিটার্নে পুরো 40-এ 40 ছিল, আর অবজেক্টিভ আমার 6টা ভুল গেছিল আর কি। আর ইয়াতে তো পুরো মার্কসই আছে, 94 ছিল আমার। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটা রিটেন আমরা সলভ করব এই লজিক গেটের। A B C D, এখানে বলছে x = কত। আচ্ছা এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো তোমরা সবাই জানো যে AND গেট গুলো দেখতে কিরকম হয়। AND গেট হয়ে থাকে এই যে এরকম, এটা হচ্ছে AND গেট, ঠিক আছে। তারপর OR গেট কিরকম হয়, OR গেট তোমরা সবাই জানো যে এরকম হয়ে থাকে OR গেট। তারপর আর XOR XNOR এগুলো তোমরা পারো, যে নট করে দিবা খালি, এই যে এরকম একটা নট চিহ্ন থাকে না, এটা নট। যদি আমি এখানে একটা চিহ্ন দিয়ে দিই, নট চিহ্ন দিয়ে দিই, এটা কি হয়ে যাবে, এই XOR না, ওটা XOR না, ওটা কি হয়ে যাবে, NAND হয়ে যাবে। হ্যাঁ, AND কে সামনে যদি আমরা একটা নট লাগাই দিই সেটা হয়ে যাবে NAND। আর OR এর সামনে যদি একটা আমরা নট লাগাই দিই সেটা হয়ে যাবে কি, NOR। তাহলে AND গেল, OR গেল, NAND গেল, NOR গেল। আর এক্সক্লুসিভ OR মানে কি, XOR আসলে হইতেছে কি A এক্সক্লুসিভ B, এই যে এরকম টাইপের। তো তুমি একটার সাথে আরেকটা কি করবে, এক্সক্লুসিভ করবে। এটা মানে কি A বার B প্লাস AB বার। যদি এটা বলে যে আইকা দেখাইতে, তাহলে A কে কি করবে, আগে বার করবে। এই যে A, এটা মনে করো B, A থেকে একটা লাইন নিবা, তারপরে B থেকে একটা লাইন নিবা। কিন্তু A থেকে যে লাইন নিবে এটা A বার থেকে নিতে হবে। তাহলে A এবং A বার থেকে তোমরা লাইনটা নিবা, A বার থেকে লাইনটা নিব, আবার B থেকে একটা লাইন নিব, নিয়ে কি করব, গুণ করব। আমরা জানি গুণ করা মানে হচ্ছে কি এন্ড করা, এইটা। তাহলে আমরা কি করব, এটাকে গুণ করব বা এন্ড করব। এরপর A B বার, A থেকে একটা নিব, B বার নিব, হ্যাঁ B বারে একটা নিব, নিয়ে আমরা গুণ করব। এটা ছিল আমাদের এক্সক্লুসিভ অরকে আরেকভাবে প্রকাশ করা, মৌলিক গেটের মাধ্যমে প্রকাশ করা। এগুলো তোমরা আইসিটিতে পড়ছো, এগুলো ফিজিক্সে এত আসবে না। এটাতে আসি, এটা বুঝলে আমাদের ক্লাস শেষ। আমি ফিনিশিং টাইম দিব। আমি আজকে তোমাদের কোনো ইমোশনাল কথা বলবো না, আমি লাস্টে কোনো ফিনিশিং দিব না, আমি ডাইরেক্ট ক্লাস শেষ করে দিব, ডাইরেক্ট ক্লাস অফ করে দিব। আমার কথা ক্লিয়ার? আমি এখন কিছু বললেই তোমরা ইমোশনাল হয়ে যাবা। আমি কিছু বলবো না, আমি এটা শেষ করে ডাইরেক্ট অফ করে দিব। তো খেয়াল করে দেখো A এবং B, তো এটা তুমি কি করতেছো, এন্ড করতেছো। আমরা জানি এই চিহ্নটা থাকবে সেটা হচ্ছে এন্ড, আর এই চিহ্ন থাকবে সেটা হইতেছে কি অর। তাহলে তুমি A B কে এন্ড করতেছো, তাহলে এই পাশে যেটা থাকবো এটা হবে গিয়ে এরকম A B, আর এখানে যেটা সেটা হলো CD। এখান থেকে একটা লাইন আসছে, উপরে বার চিহ্ন দিলাম কেন, CD, ঠিক আছে। আচ্ছা, তাহলে A B এবং CD এর চিহ্নটা আমার মনে আঁকা হয় নাই, একটু ভুল আঁকছি। ওনারা এইভাবে দিছে আর কি, ওনারা এইভাবে দিছে, এটা অর এর আর কি, না এইভাবে দেয় নাই। ওনারা আনসার লিখছে AB প্লাস CD, বা চিত্র দিছে এন্ড এর চিত্র দিছে। যাই হোক, এটা ওনাদের একটু ভুল আছে। এটা চিত্রটা এরকম হবে আর কি। হ্যাঁ, এরকম হলে তোমরা জানো এটা কিছুই না, এটা একটা অর গেট। অর গেটে কি হয়, AB এর সাথে CD কি হয়ে যাবে, জাস্ট যোগ হয়ে যাবে আর কি।
এটাই ছিল আর কি। যদি এটা অর গেট হয়ে থাকে জাস্ট এ বির সাথে সিটি তোমাদের যোগ হয়ে যাবে। তো ঠিক আছে, তোমরা বুঝছো কিনা খালি সেটা বলো। তো ঠিক আছে, তো সবার প্রতি ভালোবাসা রইল। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তো তোমরা সবাই একটা হাসি দাও। আমি তাহলে আমার ফোন নাম্বারটা নাই, আমার টেলিগ্রামটাই তো হচ্ছে আমার ফোন নাম্বার। আচ্ছা, আমার ফোন নাম্বারটা হচ্ছে আমার টেলিগ্রামে যুক্ত আছে না, টেলিগ্রামে ঢুকে আমার নাম্বার ক্লিক করলে পেয়ে যাবা। হ্যাঁ, সবার জন্য অনেক দোয়া রইল ইনশাল্লাহ। তো যেদিন হচ্ছে বলবা মেসেজ দেওয়া ভাইয়া আজকে ডিউতে চান্স পাইছি, সেদিন যে আমি যে পরিমাণ খুশি হবো আর কেউ এত খুশি হবে না। ঠিক আছে, তো সবাই হচ্ছে সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আল্লাহ হাফেজ, ভালো থেকো, অনেক ভালোবাসা রইল।